বেলা, শোন, একটা কথা আছে। বেলা টিভির পর্দায় চোখ রেখেই উত্তর দিল, বলো মা। ওই যে পাশের বাড়ির ভাবি আছে না, পরশু যার বাসায় গেলি, হ্যাঁ, কি হয়েছে সেখানে? মেয়ের জিজ্ঞাসাবাদে প্রবল আগ্রহী হয়ে উঠলেন প্রভা বেগম। কাজ ছেড়ে বেলার দিকে মুখ ঘুরিয়ে তাকালেন, বললেন, ওনার মেয়েকে নাকি ছেলেপক্ষ দেখতে আসবে আজ বিকেলে, তোকে যেতে বললো, বিহানকে নিয়ে যাবি। বেলার বিরক্ত কণ্ঠ। ওখানে যেয়ে আমি কি করব? কি করবি মানে? ভাবি কত অনুরোধ করলো, তোকে উনি মেয়ের মতোই দেখে, আমি ওনার অনুরোধ কিভাবে ফেলি? টিভি দেখে চোখ সরালো বেলা, কণ্ঠে বিরক্তিকর রেশ আবারও বাড়িয়ে বলল, ওনার মেয়েদেরকে দেখতে আসছে মা, ওনার মেয়ে থাকলেই তো হলো, আমার দরকার কি সেখানে? তাছাড়া যদি ওনার মেয়ের জায়গায় ছেলে আমাকে পছন্দ করে ফেলে তখন কি করবে? প্রভা বেগম খুশি হয়ে বললেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, এ ফাঁকে তোর বিয়েটাও হয়ে যাবে। বেলার বিরক্তি আরো এক কদম চড়ে গেল। মাকে আর কিছু বলতে না দিয়ে বলল, তুমি তোমার আজগুবি কথা বন্ধ করবে? পাত্রপক্ষ যাওয়ার পর আমি যাব, যাও। প্রভা বেগম তবুও বিরক্তি করলেন, কিন্তু বেলা শুনলেন না। ঠিকই বিকালের পর অর্থাৎ সন্ধ্যা হওয়ার একটু আগে গেল বাড়িতে। বাড়িটিকে অল্প স্বল্প বিয়ে বাড়ি মনে হচ্ছিল। বেলার দূর বুকে বিহানকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। এখানে আসা তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, বিশেষ করে ওই আয়াজ নামক ছেলেটির জন্য। মনে মনে প্রার্থনা করলো আজের সাথে যেন তার দেখা না হয়। রেখা বেলাকে দেখে এগিয়ে এলেন, বিহানের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমরা এখন এলে যে, বিকালে এলে না কেন? আমি তো ভাবলাম আর আসবেই না। বেলা মিথ্যা বলল। আসলে একটু কাজ ছিল তো আন্টি। রেখা অতটা গুরুত্ব দিল না সে কথায়। বেলাকে সোফায় বসিয়ে উৎফুল্ল মনে বললেন, আমার আরুকে ছেলেপক্ষ পছন্দ করেছে, বুঝলে? কয়েকদিন পর আকদর, এরপর আরুর পরীক্ষা শেষে অনুষ্ঠান করে উঠিয়ে নেবেন। তুমি তো ছেলেকে দেখোনি, তাই না? দাঁড়াও, আমি ছবি দেখাচ্ছি। বলে তিনি ফোন থেকে ছবি বের করে ব্যস্ত হয়ে পড়লেন। বেলা মৃদু হাসার চেষ্টা করলো, মনে মনে ভাবলো রেখা আন্টি অনেকটাই তার মায়ের মতোই, অত্যধিক মিশু। বেলা এবার আরও দিকে তাকালো। রেখার ছোট মেয়ে, চাচাতো মামাতো ভাই বোনেরা ঘিরে ধরেছে তাকে। আরও বেশ হেসে হেসে কথা বলছে তাদের সঙ্গে। এখানে আসার পরপরই ছেলেটা তার বয়সী ছোট্ট সৈন্যদের পেয়ে কোথায় যে চলে গেছে বেলা দেখতেও পায়নি। বাম দিকের জায়গাটাতে একটু খোঁজাখুঁজি অভিমান চালাতেই হঠাৎ আয়াজকে দেখতে পেল বেলা। হৃদযন্ত্র যেন সেখানেই ক্ষণিকের জন্য থমকালো। আখি জোড়া বিরক্তি হলো ভীষণ। আয়াজ এদিকেই আসছে। বেলার কাছাকাছি আসতেই মুচকি এসে বেলাকে জিজ্ঞেস করলো, কেমন আছো বেলা? তোমার পিচ্ছি ভাইটা কোথায়? বেলা আয়াজের এত সুন্দর ব্যবহার দেখে আবারও অবাক হলো। এ ছেলে আসলে কি বাড়ির সামনে মারপিট করে এখন আবার সাধু সন্ন্যাসী সেজে ঘোরাফেরা করছে? রাগ হলেও বেলা আয়াজের মতো হেসেই অকপটে বলল, ভালো আছি ভাইয়া, রিহান বোধহয় ওদিকটাই খেলছে। জবান শুনে হালকা মাথা দোলালো আয়াজ। ফের রেখাকে বলল, বাইকে দেখছো মা? বাগানে তো দেখছি না। রেখা ফোন ঘাটতে ঘাটতে জবাব দিল, এই তোর কাছে আরুর হবু বরের ছবি আছে না? ওকে একটু দেখাতো, আমি তো খুঁজেই পাচ্ছি না। আর আদ্র তো দোকানে গেছে মনে হয়। বলে একটু থামলেন তিনি। সামনের দিকে তাকাতেই আবার বলে উঠলেন, ওই তো আদ্র এসে গেছে। রেখার ইশারাকৃত জায়গা আয়াজের পাশাপাশি বেলাও তাকালো। এবার যেন আগের চেয়ে বেশি চমকালো সে। বিস্ফোরিত নয়নে চেয়ে রইল। হৃদযন্ত্রের আওয়াজ বাড়ছে, ধুক ধুক শব্দের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। আয়াজের মতো দেখতে আরো একটি সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে দরজার সামনে, মুখে বিরক্তিকর ভাব। দৃষ্টি বেলার আতঙ্কিত মুখশ্রী পানে। বেলা শরীর ঘামছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। আটকে আসা কণ্ঠে বহু কষ্টে রেখাকে সে জিজ্ঞেস করলো, আমি এসব কি দেখছি আন্টি? আয়াজ ভাইয়া তো আমার পাশে, উনি ওখানে গেলেন কিভাবে? রেখা একটু থতমত খেয়ে বললেন, এটা আজ না বেলা, ও তো আমার আরেক ছেলে আদ্র। বেলার অস্থিরতা কমলো না, আস্তে আস্তে চোখ বুজে এলো। চোখে ঠান্ডা পানির স্পর্শ অনুভব করতেই চোখ মিলে তাকালো বেলা। তবে আশপাশটা কেমন ঝাপসা দেখছে সে।
আখিজোড়া বড্ড জ্বালা করছে। মাথার শুকনো যন্ত্রণায় উঠে বসার জো নেই। ধীরে ধীরে চোখের দৃষ্টি স্বাভাবিক হলো। চারদিকে অচেনা অপরিচিত দেয়াল, সিলিং আর মানুষগুলোকে দেখে বেলা প্রথমে বুঝলো না সে কোথায় আছে। পরে যখন নিজের মাথার কাছে রেখাকে বসে থাকতে দেখলো, তখনই যেন আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো তার। জ্ঞান হারানোর মতো বিস্ত্রী কাণ্ড ঘটিয়ে ভীষণ লজ্জা নিয়ে শোয়া থেকে উঠে বসলো বেলা। রেখা উদ্দীপ হয়ে তার মাথায় হাত বুলালেন, মোলায়েম স্বরে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে বেলা? তুমি ঠিক আছো? বেলা ক্ষীণ মাথা দুলিয়ে সম্মতি দিল আর চোখে একবার আপাদমস্তক দেখিয়ে নিল আশপাশটা। অনুষ্ঠানের সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে তার দিকে, যেন সবার কেন্দ্রবিন্দু একমাত্রই বেলা। বেলা লজ্জা বাড়ল, গলার সঙ্গে থুতুনি ঠেকিয়ে দৃষ্টি পুরোপুরি ঝুঁকিয়ে বসে রইল সে। রেখা আবার বলল, ক্ষুধা লেগেছে বেলা, কিছু খাবে? বেলা অতি মৃদুস্বরে জবাব দিল, খেতে ইচ্ছে করছে না আন্টি, আমি এখানে কতক্ষণ ধরে আছি। এক কথায় আয়াজ হাসতে হাসতে উত্তর দিল, বেশিক্ষণ হয়নি, আধ ঘন্টা। তুমি যে আমাদের দুই ভাইকে দেখে এভাবে ভয় পেয়ে জ্ঞান হারাবে, আমরা তো কল্পনাও করিনি। আর কিছুক্ষণ জ্ঞানহীন থাকলেই তো তোমার মাকে ডাকতে যেতে হতো আমার। বেলা আরেক দফা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। আয়াজের কথার প্রত্যুত্তরে বিশেষ প্রতিক্রিয়া দেখাতে পারল না, তবে চোর দৃষ্টিতে আদ্রের দিকে তাকালো একবার। আয়াজ আর আদ্র দুজন পাশাপাশি বসে আছে, তাদের মধ্যিখানে নিশ্চিন্তে বসে বসে আপেল খাচ্ছে বিহান। বেলা দৃষ্টি সরাতে গিয়েও সরালো না, ক্ষীণ পর্যবেক্ষণ করলো ওদের ওই দুই ভাইকে। আয়াজ থেকে আদ্র একটু স্বাস্থ্যবান, হাতগুলো পেশিবহুল, আয়াজের মতো বেশি চিকন না। ওদের গায়ের রঙের ক্ষীণ ভিন্নতা লক্ষ্য করা যায়। দুজনই ফর্সা হলেও আদ্র উজ্জ্বল গৌরবর্ণের অধিকারী। বেলা এবার সরাসরি আদ্র মুখপানে তাকানোর চেষ্টা করার সঙ্গেই তাকালো আদ্র। বেলা হকচকালো, অপ্রস্তুত হলো, দ্রুত চোখ নামিয়ে নিল। আবার গাল দুটো গরম হয়ে যাচ্ছে তার, বাড়ি বাড়ি লাগছে। সেই রক্তিম গাল দুটোর দিকে এক মনে চেয়ে রইল আদ্র। মেয়েটা চেহারা ভীষণ মায়াবী, পানি ছটায় পাপড়িগুচ্ছ বীজে একে অপরের সঙ্গে লেপটে আছে, সুন্দর দেখাচ্ছে। আদ্রের চোখ সরাতে ইচ্ছে করছে না, মনের খুব গোপনে সে আনমনে আওড়ালো, শুনো মেয়ে, তোমার চোখ দুটো অদ্ভুত সুন্দর, আমার চেয়ে চেয়ে দেখতে ক্লান্তি আসছে না। পরের দিন থেকে ভীষণ বৃষ্টি। কিছুক্ষণ পরপরই সুদূর হতে মেঘের গুড়মুড় গুড়মুড় ডাক শোনা যাচ্ছে। স্বচ্ছ পানি, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রাম বাংলায় এই দিনে কাঁচামাটির গ্রানে চারদিকে মোমো করে, আকাশে কাকপক্ষীর সাক্ষাৎ একেবারেই নেই। বেলা বিরক্তি ভঙ্গিতে ছাতাটা শক্ত করে ধরলো। সকালে বৃষ্টি কম থাকায় ভার্সিটির কাজে বেরিয়েছিল সে, এখন মারাত্মক বিপদে পড়েছে সে। প্রবল বর্ষণের তেজে রাস্তা পুরো ফাঁকা, রিক্সা সিএনজি যাত্রীতে ভরপুর। মাঝে মাঝে বাস স্টেশনের ছাউনিতে কিছু মানুষ দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে দেখা যাচ্ছে। তাদের সঙ্গতিতেই বেলা দ্রুতপদে ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। পরনের কামিজের নিচের অংশ ভিজে গেছে, ছাতা বন্ধ করে সেটা একটু ঝেড়ে নিল বেলা। হঠাৎ চেনা এক বরাট কণ্ঠ কানে এলো তার, হ্যাঁ, আমি আসছি একটু পর, ওকে বেঁধে রাখো, একটু উত্তম মধ্যম না খেলে ও সোজা হবে না। এটুকু শুনেই চটজলদি পাশে ফিরে তাকালো বেলা। নিজের পাশে আদ্রকে দেখে চমকে উঠলো খুব, কিন্তু বুঝতে পারছে না এটা কি আদ্র নাকি আয়াজ। দ্বিদ্বন্দ্বিত চাহনিতে কিছু পলক সেদিকে চেয়ে রইল সে। আনমনেই মুখ মুচকে প্রশ্ন করলো, আপনি আয়াজ ভাইয়া নাকি আদ্র? আদ্র তখন খেয়াল করেনি বেলাকে। প্রশ্ন শুনে বেলার দিকে তাকালো, ভ্রু কুঁচকে এলো তার। ফোনের ওপাশে ব্যক্তিকে আসছি বলে কান থেকে ফোন নামালো আদ্র। গম্ভীর স্বরে বলল, আদ্র, ও, আমি বেলা, আপনার সঙ্গে কথা হয়েছিল আমার, চিনতে পেরেছেন? পকেটে ফোন ভরে আদ্র ঠাট্টার সুরে বলল, চিনেছি, আমাকে দেখে যে ভয় জ্ঞান হারিয়ে ফেলেছিল, আপনি সেই বেলা না? প্রশ্নের জবাব দিতে পারলো না বেলা। লজ্জাবোধে তৎক্ষণাৎ মাথা নোয়ালো। পরিচিত বিদায় এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকাটা সমীচীন বলে মনে হয়নি তার, তাই কথা বলতে চেয়েছিল। কিন্তু কথা বলতে গিয়ে এই লোকটা কিনা তাকে অপমান করে দিল। মনে মনে খুব রাগ হলো বেলার। আদ্রকে অসভ্য উপাধিতে ভূষিত করতে দুবার ভাবল না সে। পরিবেশ তখন অল্প কোলাহল আর অল্প নিস্তব্ধতায় সম্মিলিত। তখনের অপমানের পর বেলার একটা কথাও বলেনি, চুপ করে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছে। আদ্র পকেট থেকে ফোন বের করে তা আবার চাপতে শুরু করেছে। মাঝে মাঝে আর চোখে দেখছে বেলাকে।
সরব খেয়ালে এলো বেলা হাঁচি দিচ্ছে বারবার। একটু কেসে আদ্র প্রশ্ন করলো, বৃষ্টি যখন সহ্য হয় না তখন বাহিরে বের হয়েছেন কেন? বেলা উত্তর দেবে না করেও শেষে ছোট্ট করে উত্তর দিল। কাঁদছিল একটু। বলতে বলতে আবারও হাঁচি দিল সে। হুট করে হাসি পেয়ে গেল আদ্র। ঠোঁট বাঁকিয়ে অল্প হাসলো সে, তবে তা বেলার অজান্তে। বেলাকে বলল, সেদিন তুমি বারান্দায় কি করছিলে? আদ্রে হঠাৎ তুমি বলা খেয়ালে আসেনি বেলার। সে অবুঝের মতো জিজ্ঞেস করলো। কোন দিক? পরশু। বেলার চোখে একরাশ বিস্ময় এসে হাজির হলো। পিটপিট করে তাকিয়ে সে আবারও জিজ্ঞেস করলো, তার মানে সেটা আপনি ছিলেন? অবশ্যই, আমি ছাড়া আর কে হবে? আদ্র এমনভাবে বলল বেলা না হেসে পারল না। খিলখিল শব্দে বিস্তর হাসলো। আদ্র চেয়ে চেয়ে দেখলো সে হাসি নির্বিশেষভাবে নিবৃত্তে। তার কেমন গলা শুকিয়ে আসতে লাগলো। মৃদু হলো নেত্র। শান্ত কণ্ঠে আদ্র বলল, বেলা, শুনছো? চোখের পাশাপাশি তোমার হাসিটাও ভীষণ সুন্দর। বেলা আটসাট হয়ে বাসে জ্বালানা ঘেঁষে বসে আছে। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। আবহাওয়া শীতল, ঠান্ডা বাতাস বহমান। এলোমেলো চুলগুলো কানের পিছনে গোজার ব্যর্থ চেষ্টা চালালো বেলা। ঠোঁট কামড়ে একবার আর চোখে আদ্রকে দেখে হ্যান্ডব্যাগটা চেপে ধরলো। আদ্র কপালে চুলগুলো পিছনের দিকে ঠেলে প্রশ্ন করলো, আপনি এখন কোথায় যাবেন? বাসায় নাকি অন্য কোথাও? বেলা মিনমিন সুরে উত্তর দিল, বাসাতেই যাব। আপনি আমাকে একটু আগে তুমি করে সম্বোধন করছিলেন, এখন আবার আপনি বলছেন কেন? আদ্র কপালের দৃঢ় বাস ফেলে তাকালো। মনে করা ভান করে বলল, বলেছিলাম কি মনে পড়ছে না তো? বেলা কথা বাড়ালো না। তার অস্বস্তি হচ্ছে। আদ্রের লম্বা হাতের সঙ্গে তার ছোট্ট কাঁধটা ক্ষীণ ভারী খাচ্ছে বারবার। বাতাসের জবটায় শিশির করে উঠছে অনাবৃত হাতার মুখশ্রী। আদ্রের তীক্ষ্ণ চোখ তা এড়াতে পারল না। অনেকটা আদেশি স্বরে সে বলল, জানালাটা বন্ধ করে দিন বেলা। বেলা অবাধ্য হতে পারল না। হাত বাড়িয়ে জ্বালানা শক্ত করে ধরলো। নিজের সর্বশক্তি প্রয়োগ করে জ্বালানা আটকানোর চেষ্টা করতেই অসফল হলো সে। বার দুই এক চেষ্টার পরও জানালা আটকাতে পারলো না। শেষে করুণ চোখে আদ্রের দিকে তাকালো। আদ্র কপাল কুঁচকে তাকেই দেখছিল। বেলা আমতা আমতা করে কণ্ঠে বলল, জানালাটা আটকে গেছে, আমি লাগাতে পারছি না। তবুও আদ্রের দৃষ্টি পরিবর্তন হলো না। হঠাৎ বেলার অতি নিকটে ঝুঁকে এলো সে। বেলা ভরকে গেল। তৎক্ষণাৎ তটস্থ হয়ে চোখ খিচে নেত্রপল্লব বুঝলো। নাসিকারণদ্রের আঘাত হানলো এক কড়া পুরুষালী পারফিউমের ঘ্রাণ। বেলা অস্থিরতা বাড়ার আগেই সরে এলো আদ্র। পর মুহূর্তেই গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে চোখ বন্ধ করে আছেন কেন? শুনে তাড়াতাড়ি চোখ মেলে তাকালো বেলা। আদ্র জানালা বন্ধ করে দিয়েছে। আগের থেকে কম ঠান্ডা লাগছে এখন। তবে কম্পায়মান দেহটা আগে শীতের কারণে কাঁপলেও এখন আদ্রের কারণে মৃদু মৃদু কাঁপছে। ঢুক গিলে নিজেকে দ্রুত স্বাভাবিক করার প্রয়াস করলো বেলা। বলল, কিছু হয়নি। আদ্রের সন্দেহ কমেনি। চেহারার গাঢ় ভাবটাই তা স্পষ্ট জানান দিচ্ছে। বেলা অপ্রস্তুতভাবে আবার বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? আদ্র দৃষ্টি সরালো, অল্প হাসলো যেন। অদৃশ্য সেই হাসি বেলা চেয়ে থেকেও দেখলো না। ফোনের স্ক্রিনে লাগাতার চাপ দিতে লাগলো আদ্র। তারপর বলল, টাক মাথার ভড়িওয়ালা লোকটা আপনার বাবা না? হঠাৎ এহেন প্রশ্নে চোখ বড় বড় করে তাকালো বেলা। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, জি। আমি কাল আপনার বাবাকে দেখেছিলাম, রোদে নিজের টাক মাথা আরো উজ্জ্বল করেছিলেন। বেলা মুহূর্তে রেগে গেল। এই লোক কি বলছে এইসব? তার মানে তার বাবাকেই কেমন অপমান করছে। কঠিন গলায় সে গুড় বিরক্তি করলো। আমার বাবার মোটেও টাক মাথা না। প্রত্যুত্তরে আদর ঠোঁট বাঁকিয়ে হাসলো, জবাব দিল না। পরে স্টপের বাস থেমে গেল। বেলা অনেকটা তড়িঘড়ি করে হ্যান্ডব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লো। অতি ক্ষুদ্র কণ্ঠে আদ্রকে বলল, আদ্রকে সরতে বলল। আদ্র নিজেও দাঁড়িয়ে গেল। বেলা বাস থেকে নামতেই সেও পিছু নামলো। বেলা পাশে তাকালো একবার। আদ্রতা সাথে সাথেই হাঁটছে। ঠোঁট কামড়ে সে প্রশ্ন করলো, আপনি কি আমার সাথে যাচ্ছেন? আদ্র কিছু বলবে তার আগেই তার ফোন বেজে উঠলো। স্ক্রিনের দিকে একবার তাকিয়ে ফোন কানে রাখলো সে। গম্ভীর গলায় বলল, আসছি আমি। এতবার ফোন করার কি আছে? ওপাশ থেকে কিছু বলতেই আদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি। তারপর বেলার দিকে তাকালো শান্ত চাহনিতে। বেলার কথা উত্তর না দিয়ে বলল, দাঁড়াও এখানে, আমি রিক্সা ডেকে দিচ্ছি।
বেলা মাথা নাড়ালো। না না, তার দরকার নেই। আর এইটুকুই তো, আমি হেঁটে যেতে পারবো। আদ্র অসীম অসন্তুষ্টি নিয়ে তাকালো। গাম্ভীর্যে ভরপুর গলায় শীতলতা নিয়ে শুধু এইটুকু বলল, বেশি কথা পছন্দ না। 2-3 বার ডাক দিতেই রিক্সা এসে থামলো বেলার সামনে। সে বিনা উচ্চবাক্যে উঠে বসলো রিক্সায়। আদ্র পকেট হাতে মানিব্যাগ বের করলো। রিক্সা চালককে ভাড়া দিতে চাইলে বাধা দিতে নিল বেলা, কিন্তু আদ্রের করা চাহনি নিষেধাজ্ঞায় আবার চুপ হয়ে গেল সে। ভাড়া মিটিয়ে রিক্সা চালকের দিকে একবার ঘুরে দাঁড়ালো আদ্র, বলল, চাচা, ওনাকে সাবধানে পৌঁছে দেবেন। কিছুক্ষণের জন্য ওনার দায়িত্ব আপনাকে দিচ্ছি কিন্তু। মধ্যবয়স্ক রিক্সা চালক তার পান খাওয়ার ফোকলা দাঁতগুলো বের করে মুখ ভরে হাসলো, মাথা দুলিয়ে সায় দিতে লাগলো অনবরত। বাসায় ঢোকার আগ মুহূর্তে আয়াজের সঙ্গে দেখা হয়ে গেল বেলার। তাকে দেখেই আয়াজ প্রসন্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো বেলা? কালকে যে আমাকে আর বাইকে ভয় পেয়ে বাসা থেকে বের হলে, তারপর তো আর দেখাই দিলে না। বেলা মনে মনে বিরক্তি খুব। এ 2 ভাই পেয়েছে কি তাকে? কালকের ঘটনার জন্য জায়গা নেই, স্থান নেই, যেখানে ইচ্ছা সেখানে অপমান করে যাচ্ছে। বেলা মুখটা একটুখানি করে জবাব দিল, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, ইনফ্যাক্ট একটু বেশি ভালো আছি আজকে। তুমি বলো, এই বৃষ্টির মাঝে কোথা থেকে আসলে? ভার্সিটিতে গিয়েছিলাম একটা কাজে। বলতে বলতে তার খেয়ালে এলো আজকে একটু বেশি পরিপাটি লাগছে। চেহারাও দারুণ খুশি খুশি ভাব। সেদিকে কয়েক পলক তাকিয়ে বেলা প্রশ্ন করলো, আপনি কি কোথাও যাচ্ছেন আয়াজ ভাইয়া? আয়াজ যেমন একটু লাজুক হাসলো। হ্যাঁ। বেলা জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার আর আদ্র ভাইয়ার মাঝে কে বড়? আপনি? না, আদ্র ভাই বড়, 3 মিনিটের। বলে আরো একটু হাসলো আয়াজ। বেলা হাসপাস করতে লাগলো আয়াজের সঙ্গে। এখন দেখা হওয়ার পর থেকেই একটা প্রশ্ন খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে তার। এদিক ওদিক তাকিয়ে ভীষণ ইতস্ত করে বেলা বলল, ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। আসলে আমি আদ্র ভাইকে কাল মারপিট করতে দেখেছিলাম। মানে? উনি কি সবসময় এভাবে মারপিট করেন? আয়াজের মুখোপায় মুহূর্তেই অল্প গম্ভীর্য দেখা গেল। গম্ভীর কণ্ঠে সে বলল, আমারও দুজনেই পড়ালেখায় খুব ভালো বেলা। ইঞ্জিনিয়ারিং পড়লেও কেউই ওই পেশায় যায়নি। এই যেমন পড়ালেখা শেষ করে আমি এখন বাবার ব্যবসা সামলাচ্ছি, আর ভাই রাজনীতি। আর রাজনীতিতে একটু একটু মারপিট তো হয়, এটা স্বাভাবিক। বেলা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, যেন আদ্র রাজনীতি করে। কথা ঠিক বিশেষ হলো না তার বিস্ময়কে আরেক দফা বাড়িয়ে আয়াজ হাসি মুখে বলল, তাহলে আবার পরে দেখা হবে তোমার সাথে। আমার গার্লফ্রেন্ড আসলে অপেক্ষা করছে, তো পরে দেরি হলে রাগ করবে। বেলা পিটপিট করে তাকালো, অবাক স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ডও আছে? জবাবে বিস্তর হাসলো আয়াজ, কিছু বলল না। সে চলে যেতেই বেলাও পা বাড়ালো নিজ বাড়ির উদ্দেশ্যে। গতকালের বৃষ্টি দরুন রাত থেকে ভীষণ জ্বর বেলার 102 ডিগ্রি। রবিবার জ্বর হওয়ার পর সোমবার এবং মঙ্গলবার রুম থেকে আর বের হয়নি বেলা। আজ জ্বরটা একটু সেরেছে, তবুও শরীরটা ভীষণ দুর্বল। আজ পরিবেশটাও মনোমুগ্ধকর। ছাদে দাঁড়িয়ে দক্ষিণা বাতাসের ছোঁয়া উপভোগ করতেও দারুণ লাগছে। হঠাৎ পাশে ছাদে নজর যেতেই আদ্রকে দেখতে পেল বেলা। তাদের বাড়ি থেকে আদ্রদের বাড়ির দূরত্ব খুবই কম। এক ছাদ থেকে অন্য ছাদ সহজেই ডিঙিয়ে আসা যাওয়া করা যায়। আদ্রকে দেখে মনে হচ্ছে সে জোর করেই ঘুম থেকে জেগে এসেছে। পা দুটো অল্প নড়বড়ে, জাখরা মাথার চুলগুলো এলোমেলো, চেহারায় গুমগুম ভাব থাকায় কি আদুরে দেখাচ্ছে। চোখ দুটোর সাদা অংশ লাল শিরায় ভরে গেছে। বেলা আদ্রকে দেখে আজ ছাদে দাঁড়াতে চাইল না। পাছে সে যদি তাকে আবার অপমান করে। যাওয়ার জন্য 2 কদম সামনে এগোতেই পেছন থেকে আদ্রের উচ্চ কণ্ঠের ধমক শোনা গেল, এই মেয়ে দাঁড়ান। বেলা থমকে গেল, পিছন ফিরে আদ্রের মুখোমুখি দাঁড়ালো। আদ্র তাকে আপাদমস্তক দেখে আবারও বলল, এদিকে আসুন। না চাইতেও কয়েক পা এগুলো বেলা। আদ্র কড়া চোখে তাকালো। আপনাকে এদিকে আসতে বলেছি বেলা, রেলিংয়ের কাছে আসুন। বেলা মুখ ফুলিয়ে রেলিংয়ের কাছেই দাঁড়ালো। আদ্র হুট করে কোনো কথা ছাড়া তার হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিল বেলার কপালে। পরক্ষণে আবার দমকে উঠল। জ্বর তো কমেনি, ঠান্ডার মধ্যে এখানে কি করছেন?
বেলা ভাঙা গলায় বলল। ঠিক আছে আমি। আদ্র বেলার চোখের দিকে চাইল, কুচকানো ব্রুজগল আরেকটু কুচকে গম্ভীর স্বরে বলল। আপনি মিথ্যে বলছেন বেলা। আপনার মুখ ফ্যাকাশে হয়ে আছে, আর বেলা কখনো ফ্যাকাশে হয় না, তাদের সতেজই মানায়। বেলা বাড়ি নেত্রপল্লবে পিটপিট করে তাকালো। আদ্র থুতুনি দেখে দৃষ্টি আটকে গেল তার। থুতুনিদের সদ্য ছোট্ট দাগটা কেমন উজ্জ্বল হয়ে ফুটে আছে। আদ্রের গৌরবর্ণের মুখশ্রীতে সৌন্দর্যের ঘাটতি একটুও কম হয়নি, বরং আরো বেড়ে গেছে যেন। থুতুনিতে চেয়ে থেকেই বেলা প্রশ্ন করলো। আপনি কি রাজনীতিবিদ? হ্যাঁ, কেন? বেলা কিছু না বলে চোখ নামিয়ে নেয়। ছোটবেলা থেকেই শুনে এসেছে রাজনীতিবিদরা খারাপ হয়। আদ্র কি তাদের মতো খারাপ? হতেও পারে। রাজনীতিবিদদের বাহিরে কিছু আর ভেতরের অন্য কিছু তাদের সহজে বিশ্বাস করতে নেই। আদ্র হাত এখন বেলার কপাল ছুঁয়ে আছে। হাতটা আস্তে আস্তে কপাল থেকে গালে এনে রাখলো সে। বেলার চোখের ঠিক নিচে একটা পাপড়ি পড়ে আছে। বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে সেই নিকষ কৃষ্ণ পাপড়ি ফেলে দিল আদ্র। তার চোখের চাহনি গম্ভীর হলো মাদকতাপূর্ণ। কোমল স্বরে সে বলল। আমি রাজনীতিবিদ হলেও খারাপ নই বেলা। মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে আছে। শীতল বাতাসে আগমন বেড়ে গেছে কয়েক গুণ। কাকেরা কারেন্টে তারে বসে আবহাওয়ার এই পরিণতি দেখে অভিযোগ করে যাচ্ছে অবিরাম। আদ্রের ঠান্ডা হাত এখনো স্থির হয়ে ছুঁয়ে আছে বেলার রক্তিম গাল। তার দৃষ্টি অস্বাভাবিক শান্ত। নরম গাল দুটোয় আলতো চাপ দিয়ে বেলার মুখশ্রী নিজের মুখোমুখি আনলো সে। রুদ্রশ্বাস কণ্ঠে জিজ্ঞেস করলো। আমাকে আপনার খারাপ মনে হয় বেলা? বেলার হুট করেই ভীষণ শীত লাগছে। পরনের মোটা চাদরও শরীরে কম্পন বন্ধ হচ্ছে না। তীর করে কাঁপছে ঠোঁট জোড়া। আদ্র চোখ মুহূর্তেই বেয়ে উঠল। নির্মগ্ন হয়ে চেয়ে রইল সেই কাপা কাপা অদর পানে। বেলা থেমে থেমে বলল। আমার শীত লাগছে, আমি ঘরে যাব। আদ্র গোড় কাটলো, মুচকি হেসে সরে দাঁড়ালো। সে প্রশ্ন করলো। আপনার ফুল পছন্দ বেলা? হ্যাঁ, খুব। কোন ফুল পছন্দ? পদ্ম। বেলার কালো ধূসর মিশেলের চুলগুলো অত বড় না, পিঠ অব্দি, তবে বেশ ঘন, মোটা আর লতানো। খোপা করে সেগুলো ঘুমটার আড়াল করে রেখেছে সে। পাতলা ওড়না ভেতরে ক্ষীণ দৃশ্যমান সেই খোপার দিক চেয়ে আদ্র নিষ্প্রভ স্বরে বলল। মাথা থেকে ওড়না সরিয়ে চুলগুলো ছেড়ে দিন তো বেলা। বেলা যেন বুঝলো না, জিজ্ঞেস করলো। জি। আদ্র ভ্রু কুচকালো, এগিয়ে এসে নিজেই সরিয়ে দিল ঘুমটা। একটানে ক্লিপ খুলে ফেলতেই অনাবৃত হলো চুলগুলো। শোভা পেল পিঠ জুড়ে। আদ্র অভিযোগের সুরে বলল। আপনি বেশি কথা বলেন বেলা, কথা শুনেন না। এহেন আচরণে বেলা ভীষণভাবে ভরকালো। বিমূঢ় হয়ে পিটপিট করলো তার নেত্রপলক। সিঁড়ি ঘরের ওপাশে যেতে যেতে আদ্র আদেশি কণ্ঠে সাবধান করে উঠল। জায়গা থেকে এক পাও নড়বেন না বেলা, আমি এক্ষুনি আসছি। আর খবরদার চুল বাঁধবেন না। বেলা তৎক্ষণাৎ বলতে চাইল, কিন্তু আমার ক্লিপটা তো দিয়ে যান। কিন্তু তৎক্ষণে আদ্র চলে গেছে ওপাশে। ক্ষুদ্র কণ্ঠে বলা বেলার কথাটি কর্ণকুহরে প্রবেশ করেনি তার। যাওয়ার প্রায় 2 মিনিটের মাত্রায় আদ্র আবারও এলো বেলার সম্মুখে। হাতে টকটকে লাল রঙের দুটো পদ্মগুলোর দিকে প্রফুল্ল চোখে চেয়ে বেলা জিজ্ঞেস করলো। পদ্মগুলো কোথায় পেলেন আপনি? কি সুন্দর এগুলো। বেলার আনন্দ দেখে দুর্বোধ্য হাসলো আদ্র। সরব বেলা চুল গলিয়ে ঘাড়ের কাছে হাত নিয়ে গেল সে। দূরত্ব কমিয়ে নিজের খুব কাছে নিয়ে এলো। বেলার হাসি উবে গেছে বিমরতায়। আঁখি দুটি বিশাল আকার ধারণ করেছে। হৃদযন্ত্রের ধকধক শব্দ আদ্র শুনতে পাচ্ছে বোধহয়। বেলা ভীতু স্বরে বলল। কি করছেন পাকুড়ি শেষ হওয়ার পূর্বেই হাতে একটি পদ্ম বেলার কানে অতি সযত্নে গুঁজে দিল আদ্র। পরক্ষণেই সরে এলো সে। অন্য পদ্মটি বেলার হাতে ধরিয়ে হাসতে হাসতে বলল। ভয় পেলে আপনাকে দারুণ লাগে বেলা। বেলা হতবাক, চমকিত। কিছু পলক আদ্রের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে রুদ্র কণ্ঠে বলল। আপনি পাগল। একদম না, আমি পুরো পাগল। বেলার ফুফা আয়ুব এস্তেহাম। বেলার বাবা সাহেব থেকে 4 গুণ ভালো অবস্থায় পরিপূর্ণ তিনি। তার ছেলে আমেরিকায় কোনো ব্যাংকে চাকরি করে। তাতে টাকার যেমন অভাব নেই, অহংকারের তেমনি ঘাটতি নেই। বিকালে প্রথম ভাগ হতেই হঠাৎ তার আগমন ঘটে সায়েদ সাহেবের বাড়িতে। এসেই তুমুল ঝগড়া শুরু করে দেয় তিনি। চিল্লাচিল্লি আওয়াজ শুনে বেলা দৌড়ে ড্রয়িং রুমের কাছে আসে। আয়ুব এস্তেহাম তখন চেঁচিয়ে বলেছিলেন, আর অপেক্ষা করা সম্ভব না আমার পক্ষে।
আমার টাকা কখন দিবি তুই? নেওয়ার সময় তো ঠিকই ড্যাং ড্যাং করে নিয়েছিলি। সায়েদ সাহেব লজ্জায় অপমানে মাথা হেট করে বসে আছেন। নম্র স্বরে তিনি অনুরোধ করলেন, আর কয়টা দিন সময় দেন আমায়, আমি জলদি দিয়ে দেব। আয়ুব এস্তেহাম এবার দ্বিগুণ চেঁচিয়ে উঠলেন, কিসের কয়টা দিন? বাড়ি বানাবি বলে টাকা নিয়েছিলি 3 লাখ, 1.5 বছর হচ্ছে, এখনো টাকা দেওয়ার নাম নেই। তুই কি চাস আমি পুলিশ ডাকি, অথবা তোর এই সাদের বাড়ি নিজের নামে লিখে নেই? বেলা তার বাবার অসহায় মুখখানা দেখে আর চুপ থাকতে পারল না। আয়ুব এস্তেহামের দিকে শক্ত চোখে তাকিয়ে কঠিন গলায় বলল, বাবা বলেছে না টাকা দিয়ে দিবে, তবু এত চেঁচাচ্ছেন কেন? ভুলে যাবেন না আপনার দুঃসময়ে আমারই কিন্তু সাহায্য করেছিলাম আপনাকে। আর রইল তুই তুকারির কথা, আমার বাবা আপনার চেয়ে অনেক বড়, সম্মান দিয়ে কথা বলবেন। আয়ুব এস্তেহাম তেতে উঠলেন। এত পাকনামি করবা না বেলা, টাকা দিতে পারবা না, আবার এত তেজ আসে কোথা থেকে তোমাদের? আমার ছেলে তোমারে পছন্দ করতো, একমাত্র হৃদয়ের কথায় তোমাদের দয়া করে টাকা দিয়েছিলাম। আমি ভাবছিলাম তোমার বাবা আমার ছেলের সাথে তোমার বিয়ে দিবে, কিন্তু এই পোল্ট্রি বাস্তু নিজের মেয়ের মতামতের বিরুদ্ধেই যাবে না, মেয়ের লেখাপড়া কইরা বেয়াদব বানাবে। বেলা উচ্চস্বরে চেঁচিয়ে বলল, আপনি যান এখান থেকে, আপনাকে যেন এ বাসায় দ্বিতীয়বার আর না দেখি। যখন সময় হবে আমরা টাকা দিয়ে দিব। আয়ুব এস্তেহাম আর বসলেন না, চলে যেতে যেতে তীক্ষ্ণ স্বরে বললেন, কাজটা ভালো করলা না বেলা। আয়ুব এস্তেহাম চলে যেতেই সায়েদ সাহেবের দিকে তাকালো সে। তিনি মলিন মুখে মাথা নিচু করে আছেন। তা দেখে সূর্য দীর্ঘশ্বাস ফেলল। বেলা আকাশে আজ রোদ উঠেছে, রাস্তায় রিক্সার আনাগোনাও বেশি, তবুও রিক্সা চড়তে ইচ্ছে করছে না বেলার। ফুটপাতে হাঁটার মজাই আলাদা, চারপাশ দেখতে দেখতে যাওয়া যায়। একটু অন্যমনস্ক হয়ে হাঁটার মাঝে হঠাৎই ভরাট কণ্ঠে ডাক শুনতে পেল সে। বেলা, বেলা দাঁড়িয়ে গেল। নিমিষেই ভরাট কণ্ঠে মালিককে চিনে ফেললো সে। ব্যক্তিটি তার অতি পরিচিত একজন। পিছন ফিরে আদ্রকে দেখে তার ধারণা যেন স্বতঃস্ফূর্তভাবে মিলে গেল। আদ্র দ্রুত পায়ে এগিয়ে এসে তার পাশাপাশি দাঁড়ালো। বেলার অনাবৃত হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? থাকুক। তারপর আবার একই প্রশ্ন করতেই বেলা মৃদু সুরে বলল, টিউশনে। এভাবে হেঁটে হেঁটে? হ্যাঁ। আদ্র লোকটাকে টেনে হাঁটতে হাঁটতে বলল, তবে চলুন আপনাকে পৌঁছে দেই। তার প্রয়োজন নেই, আমি যেতে পারবো। আদ্রের একরোখা উত্তর। কিন্তু আমার প্রয়োজন আছে। আপনি শুধু শুধু কষ্ট করছেন। আদ্র দাঁড়িয়ে গেল। তার গম্ভীর চোখ দুটো বেলা মুখমনে স্থির করলো। মাথার ঘোমটাটি টেনে চোখ নাক ডেকে দিয়ে গম্ভীর স্বরে বলল, আমারটা আমি বুঝে নেব, আপনার বুঝতে হবে না। ল্যাপটপে টানা কয়েক ঘন্টা কাজ করে আদ্র গাটা ব্যথায় টনটন করে উঠলো যেন। পরনে হালকা পাওয়ারি চশমা খুলে গার এদিক ওদিক নাড়ালো সে। শেষের ইমেলগুলোই এক দফা চোখ বুলিয়ে ল্যাপটপটা সশব্দে বন্ধ করে দিল। টেবিলে এখনো কফির মগ থেকে ধোঁয়া উঠছে। যাক, ঠান্ডা হয়নি এখনো। টেবিল থেকে কফি নিয়ে বারান্দায় পা বাড়ালো আদ্র। আজকে একটু রোদ উঠেছে, বৃষ্টির দেখা নেই সকাল থেকে। আশপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ পাশের ছাদে চোখ আটকে গেল তার। আদ্রর বারান্দা থেকে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে বেলা উদাস মনে চেয়ে আছে আকাশ পানে। আঁখি জোড়ায় একরাশ বিষণ্ণতা কিংবা যন্ত্রণা। আদ্র চেয়েই রইল। কফি ঠান্ডা হয়ে গেল এ ফাঁকে, খাওয়ার হলো না। আয়াজ তখন আদ্রের রুমে ঢুকতে ঢুকতে চেঁচানো গলায় বলল, ভাই তোর ল্যাপটপ একটু নিচ্ছি, আমারটায় চার্জ নেই। আদ্র শুনলো, ঘোর কেটে গেল তার। জবাব দিল, টেবিলে আছে। অমনি আগে নেই আয়াজের কণ্ঠ ভেসে আসলো। পেয়েছি। আদ্র ভাবলো আয়াজ চলে গেছে। বেলার দিকে আবারও আচ্ছন্ন দৃষ্টি নিক্ষেপ করে কফির মগে চুমুক দিল সে। সঙ্গে সঙ্গে চোখ মুখ কুচকে ফেললো। কফি না, এ যেন ঠান্ডা পানসি পানীয়, বিশ্রী স্বাদ। কোনো মতে মুখের টুকু গিলে ছোট টেবিলে কফির মগটা রেখে দিল সে। সরব পেছন থেকে আয়াজ বলে উঠলো, ভাই ওটা বেলা না? আদ্র ফিরে তাকালো, ভ্রু কুচিত করে প্রশ্ন ছুড়লো। তুই যাসনি? আদ্রের পাশে দাঁড়িয়ে আয়াজ উত্তর দিল, না, তুই কি করছিস দেখতে এলাম। এখন আবার বেলার সাথেও দেখা হয়ে গেল, কিন্তু মেয়েটাকে এত আপসেট দেখাচ্ছে কেন? দাঁড়া ডাক দিই। বলে ডাক দিতে নিলেই তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠলো আদ্র। সমস্যা কি? নিজের কাজে যা। আয়াজ অবাক হলো খুব। সমস্যা মানে? আর তুই আমাকে এভাবে ধমকাচ্ছিস কেন ভাই? ভুলে যাস না তুই আমার মাত্র 3 মিনিটের বড়। আদ্র বিরক্ত গলায় বলল, তোর নটাঙ্কি শেষ হয়েছে নাকি যাবি? শেষ হয়নি,
আমি এখন বেলাকে ডাকবো এবং তোর সামনে ওর সাথে কথা বলবো। মায়ের খেতে না চাইলে এখান থেকে যা আয়াজ। কথা বলার মাঝে বেলার দিকে না চাইতেও চোখ চলে গেল আদ্রর। বেলা তখনও যেন হাসছিল, মলিন হাসি, তবু কি অপরূপ নিদারুণ লাগছিল। আদ্র তার দৃষ্টি ফেরাতে পারল না। বেলায় স্থির হয়ে গেল, আটকে গেল খুব বাজেভাবে। বুঝে পেল না মেয়েটাকে তার এত কেন ভালো লাগে। মেয়েটা তো সাধারণ, খুবই সাধারণ। ভাবনার অনকল পাথরেই আয়াজ নাক কুচকে ঠাট্টা সরে বলল, এই তুই বেলার দিকে এমন কুদৃষ্টি দিচ্ছিস কেন? মেয়েটাকে তো অসুস্থ বানিয়ে দিবি, তাড়াতাড়ি নজর সরাচ্ছিস না কেন? আদ্র মোটেও বিরক্ত হলো না, বরং শান্ত চাহনিতে আয়াজের দিকে তাকালো, স্বাভাবিক গলায় বলল, কেন বিরক্ত করছিস? আয়াজ উত্তর দিল না, আর মোরা ভাঙার ভঙ্গিতে হাত দুটো মিলে চলে গেল সেখান থেকে। রাস্তার একপাশে এক মধ্যবয়সী মহিলা ঝাড়ু দিচ্ছে, অনলে ধুলাবালির সংমিশ্রণ, রোদের তেজ প্রখর। নিজ এলাকায় ঢুকতেই মহিলাটির দিকে নজর পড়ল বেলার। সেই মুহূর্তে উনিও তাকালেন, অমায়িক হেসে বললেন, কেন আসো বেলামা, টিউশনের থেকে আসছো নাকি? বেলাও হেসে জবাব দিল, জি খালা, কিন্তু আপনি এই সময় ঝাড়ু দিচ্ছেন যে? ঝাড়ু তো সবসময় সকালে দিতে দেখেছি আপনাকে। কি আর কমু মা, আমার বউ পোয়াতে ছিল, কাল রাইতে পোলা হয়েছে একখান, ওইখানে ছিলাম কাল রাইত থেইকা। মালিকরে ফোন কইরা কইছিলাম আইজকা আইতে পারুম না, হেই কয় তাইলে টাকা কাইটা নিব, দিত না, তাই আইতে হয়েছে এই বিহালে। আমরা গরিব মানুষ, কি আর করমু। বলে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ওনার গায়ের শাড়িটি বেলা কালকেও পরে আসতে দেখেছে, আজও একই শাড়ি পরে এসেছেন তিনি। মুখটা শুকিয়ে কাঠ, শরীরের এক একটা হাড্ডি গোনা যাবে, বেশ জীর্ণ শীর্ণ। বেলা খুব মায়া হলো, মলিন গলায় সে জিজ্ঞেস করলো, আপনি কিছু খেয়ে এসেছেন খালা? তিনি তাচ্ছিলের সঙ্গে হাসলেন, যেন ঝাড়ু দিতেই মনোযোগী হয়ে বললেন, আর খানা, বউয়ের পিছেই তো সব টাকা চইলা যাইতেছে, খাওয়ার টাকা পামো কই? বেলার ব্যাগে 2টা কলা ছিল, টাকা অত নেই। ব্যাগ থেকে কলা দুটো নিয়ে মহিলাটির দিকে এগিয়ে গেল সে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে তার, ডান পাশে চাপ দিতে পারছে না, পাটা আগলা করে হাঁটতে ইচ্ছে করছে। তা দেখে খালা অবাক হয়ে বলে উঠলেন, এভাবে হাঁটতেছো কেন বেলা? তোমার পা থেকেও তো অনেক রক্ত পড়তাছে, সিলছে কিভাবে? বেলা একটু করে হাসলো। রিক্সা থেকে নামার সময় আঁচড় কেটে গেছে খালা, ঠিক হয়ে যাবে। আপনি এই কলা দুটো রাখুন, কাজ শেষে খেয়ে নেবেন, নিন। খালা কলাগুলো নিলেন, কৃতজ্ঞতার চোখে জল টলমল করে উঠলো ওনার। মুখ ভরে হেসে মাথা দোলালেন। পায়ের ব্যথা বাড়ছে, হাঁটতে ভীষণ ব্যাগ পেতে হচ্ছে বেলা। এই বিপদের মুহূর্তে পথটার জন্য শেষ হচ্ছে না। এই দূরেই আয়াজকে দেখতে পেল সে। আদ্র ছিল সে গাছের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, রাগী মুখশ্রীতে ফোনে কথা বলছে খুব উচ্চ স্বরে, যা বেলা অত দূর থেকেও ক্ষীণ স্পষ্ট শুনতে পারছে। আয়াজ একদম সামনে পড়ে যাওয়ায় তাকে না দেখা বান করে পাশ কাটাতে পারলো না বেলা। ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে বলল, কেমন আছেন আয়াজ ভাইয়া? আয়াজ মিষ্টি এসে বলল, ভালো আছি, কিন্তু তুমি কিভাবে চিনলে আমি আয়াস? বেলা অপ্রস্তুত হলো, চোখ পিটপিটালো বেশ কয়েকবার, থেমে থেমে বলল, আপনি আদ্র ভাইয়া থেকে চিকন, ওইভাবেই চিনেছি। আয়াজ দুষ্ট আসলো, ভ্রু নাচিয়ে বলল, কিন্তু তা তো আমরা একসাথে থাকলে বুঝবে। অত দূরে দাঁড়ানো আদ্র ভাইকে আমার সঙ্গে পার্থক্য করা আমার মতে এক দেখায় অসম্ভব, কেউ এ পর্যন্ত করতে পারেনি। তাই আমাকে আসলে কিভাবে চিনলে তা সত্যি সত্যি করে বলে দাও তো বেলা। বেলা ভরকালো, হকচকালো, ভীষণ বাজেভাবে ফেসে গেল, যেন লজ্জায় যেন রক্তিম হচ্ছে, আর আবাস তীব্রভাবে পাচ্ছে সে। জবাবে কিছু বলতে না পারলে বেলা শুধু আফসোস করতে লাগলো। আয়াজ ঠোঁট চেপে আবারও বলল, বলছো না যে? তাড়াতাড়ি বলো বেলা, কুইক। বেলা আর চোখে একবার আদের দিকে তাকালো, ফোন কানে, সে ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। বেলার অস্বস্তি হতে লাগলো, গলা শুকিয়ে যাচ্ছে। আয়াজ আবারও তাগাদা দিতেই চোখ খিচে বন্ধ করে বেলা এক নিঃশ্বাসে বলে ফেলে, আদ্র ভাইয়ার বাম চোখের পাশে একটা কাটা দাগ আছে, ওটা আপনার নেই। হাসি প্রলাপ আওয়াজ কানে ঝংকার তুলতেই চোখ মিলে তাকালো বেলা। লজ্জা একবার মাথা নিচু করে ফেললো। আয়াজ নিয়ন্ত্রণহীনভাবে সশব্দে হাসছে। বেলা তার
অস্বস্তি বাড়তে দিল না। চলে যাওয়ার জন্য বেশ কয়েক কদম আগাতেই পিছন থেকে আদ্র ভরাট কণ্ঠে আটকে দিল তাকে। দাঁড়ান, ব্যথা পেয়েছেন কিভাবে বেলা? বেলা দাঁড়াতে চাইল না, কোনো মতে উত্তর দিল। রিক্সা দিয়ে নামতে গিয়ে। এরপর আবারও হাঁটতে নিলে ধমক দিয়ে উঠলো আদ্র। আপনাকে দাঁড়াতে বলেছি বেলা। পিছন ফেরার আগেই আদ্র তার পাশাপাশি এসে হঠাৎ বুকে আগলে নিল তাকে। এক হাতে কোমর আঁকড়ে ধরলো, অন্য হাতে মাথা চেপে ধরলো বক্ষস্থলের ঠিক বাপাসটা। আসমিক হওয়ায় বেলা ভয় পেল খুব। বিস্ফোরিত নয়নে চেয়ে বলতে চাইলেও কি করছেন আদ্র ভাইয়া? কিন্তু আদ্র বলতে দিল না সে কথা। আরো শক্ত করে ধরে কোমল সরে বলল, ওড়না দিয়ে মুখ ভালোভাবে ঢেকে নিন বেলা। রোদে তাকাতে পারছেন না আপনি? রোদে সত্যিই তাকাতে পারছিল না বেলা, কিন্তু তাই বলে জড়িয়ে ধরা মানে কি? আদ্র কথার অবাধ্য হয়ে ঠায় দাঁড়িয়ে রইল বেলা, কণ্ঠে কঠোরতা নিয়ে বলল, আমি ঠিক আছি, আপনি ছাড়ুন আমায়। আদ্র শুনল না, বড় সড়া ধমক দিয়ে বলল, যা বলছি তা করুন। অবাধ্য হচ্ছেন কেন? বেলা তবুও কথার অমান্য করলো। ভীষণ জেদি হয়ে উঠলো মুহূর্তে, যেন এই লোকের একটা কথাও শোনার ঘোর পণ করেছে সে। আদ্র এবার আর কথা বাড়ল না, কয়েক সেকেন্ড অতৃপ্ত চোখে চেয়ে রইল। কপালে রুদ্র বলি রেখার অসংখ্য বাজ, রু কুচকালো। নিজের হাত বাড়িয়ে ওনা নাক অব্দি টেনে নিল। বেলাকে বক্ষের সঙ্গে গাঢ়ভাবে জড়িয়ে এক পা এগুতেই পায়ে টান পড়লো বেলার। ক্ষতস্থান টনটন করে উঠল, কণ্ঠনালী গলিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো আনামক ব্যথার্থ কথাটা। আদ্র চকিতে তাকালো, অস্থির হলো খুব। বগ্রকণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বেলা? ব্যথায় কাতর বেলা চোখ মুখ কুচকে বলল, এভাবে হাঁটতে পারবো না আমি, পায়ে অনেক জ্বালা করছে। কোমর থেকে হাত ছড়ালো আদ্র, এক আঙুলে কপাল ঘুষে এদিক ওদিক তাকালো কয়েকবার। এখানটায় মানুষজন নেই, সদূরে ঝাড়ু দিচ্ছে সেই মহিলা, কিন্তু একটু সামনে যেতেই হয়তো জনমানবের দেখা মিলবে। দৃষ্টি ফিরিয়ে বেলার ব্যথাতুর মুখ পানে স্থির হলো আদ্র। গভীর গলায় আয়াজকে বলল, নতুন মাস্কগুলো থেকে একটা আমাকে দে আয়াজ। অতি বিস্ময়ে এতক্ষণ হতভম্ব হয়ে ওদের দিকে চেয়েছিল আয়াজ। আদ্রের কথায় সম্মিত ফিরতে পকেট থেকে মাস্কগুলো বের করলো সে। সেখান থেকে নতুন একটা নিয়ে এগিয়ে দিল আদ্রের দিকে। ভাই নে। আদ্র না তাকিয়ে নিল। বেলা থেকে ক্ষীণ দূরত্ব তৈরি করে সযত্নে মাস্কটি পরিয়ে দিল তাকে। নাক অব্দি ওড়না টানা, এখন আবার নাক থেকে থুতুনি নিচ পর্যন্ত নীল রঙের মাস্ক। বেলার মুখটা ছোটখাটো, একটা প্যাকেট হয়ে গেছে। ব্যথা আর গরমে অতিষ্ঠ বেলা মুখ বুজে সহ্য করে নিলেও আজ প্রতিবাদ করে উঠল। জবাব দিতে একটু সময় নিল আদ্র। দূরত্ব গুছিয়ে হঠাৎ কুলে তুলে নিল বেলাকে। বেলা অধিক চমকে ভরকালো, হকচকালো, বিতু চোখে চোখ বড় বড় করে তাকালো। আদ্র সেদিকে মোটেও পাত্তা দিল না। সামনে এগোতে এগোতে আগের চেয়েও বেশি গাম্ভীর্য দিয়ে দাম্ভিক বরাত গলায় উত্তর দিল, আমাকে এলাকায় এমনিতেও খারাপ জানে সবাই। আমি চাই না আমার জন্য ওকেও কেউ খারাপ জানুক। আমি সহ্য করব না সেটা। এই ঠাড়া পাড়া রোদেও বিরক্তি করে হাত পা ঠান্ডা হয়ে গেল বেলার। শরীর মৃদু মৃদু কাঁপতে লাগলো। আসার পথে আদ্র আর বেলার দিকে অনেকেরই চোখ দৃষ্টি তীর ছুঁড়ে মেরেছে অতি সূক্ষ্মভাবে। যদিও বেলাকে কেউ চিনতে পারেনি, তবুও লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করেছিল সে। মনে মনে ভেবে নিয়েছিল, জীবন থাকতে এই জামা পরে আর কখনোই বাহিরে বের হবে না সে। ভাবনার মাঝেই চোখ উঠিয়ে সামনে তাকালো বেলা। অবাক হলো, আদ্র তার গাড়িতে না গিয়ে এদিকে কোথায় যাচ্ছে? প্রশ্ন চাপিয়ে না রেখে বিহলম্ব কণ্ঠে জিজ্ঞেস করে উঠল সে, আপনি আমাকে এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন আদ্র ভাইয়া? আমাদের বাড়ি তো সামনেরটা। আশ্চর্য, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? বলছেন না কেন? আদ্র এবারও নিশ্চুপ। আদ্রদের বাড়ির পিছন দিকটায় আধ ভাঙা একটা ছোট্ট ঘর আছে। ছাদ থেকে একবার দেখেছিল বেলা। ঘরটির দেওয়ালগুলো কাঠের আর ছাদ টিনের। সেই ঘরটিতেই বেলাকে নিয়ে ভেতর ঢুকলো আদ্র। আলতো করে সবাই বসিয়ে দিল তাকে। সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক গলায় বলল, এত হালকা কেন আপনি? খাবার খান না? বেলা বিদ্রুপ করতে চাইল, আমি মোটেও হালকা নই, ঠিকই আছি। আপনার চোখের সমস্যা, কিন্তু বলতে যেও তার হলো না। সে আপাতত আশপাশে দেখতে ব্যস্ত। বাইরে থেকে ঘরটা যতটা ভাঙা মনে হয় তার থেকে বেশি পরিবারটি এর ভিতরটা। মাঝারি আকারের একটা রুম, যার দেওয়াল জুড়ে বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম, বুক সেলফ, অনেকগুলো ফাইলের স্তূপ আর বই। ডান পাশে দেয়ালে ছোটখাটো একটা রান্নাঘর, আর রয়েছে একটা সোফা, যেখানে
এখন বেলা বসে আছে। একটু পর আয়াজ ঢুকলো সেই ঘরে। বেলাকে অবাক চোখে তাকে তাকে দেখে হেসে বলল, ঘরটা সুন্দর না বেলা? ভাই এখানেই থাকে বেশিরভাগ, মাঝে মাঝে রান্নাও করে। বেলা শুনলো তবে কিছু বলল না। সরব আদ্র কোথা থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে তার পায়ের কাছে এসে বসলো। আতকে উঠে বাধা দিতে চাইলে মৃদু দমক দিয়ে উঠলো সে। চুপ করে বসুন বেলা। বেলা চুপ হয়ে গেল, অসন্তুষ্ট চাহনিতে তাকিয়ে রইল তার দিকে। পায়ে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করে তখনই উঠে দাঁড়ায় আদ্র। পকেটের ভেতর থেকে লাইট জ্বলে উঠেছে, কলের শব্দ কানে ঝংকার তুলছে তীব্রভাবে। অথচ ফোন বের করে কল রিসিভ করার প্রয়োজন বোধ করছে না আদ্র, বরং আয়াজকে বলল, আমার একটু কাজ আছে, তুই ওকে ওর বাসায় দিয়ে আসিস। আর ওর বাসার কেউ ব্যান্ডেজের কথা জিজ্ঞেস করলে কিছু একটা বানিয়ে বলিস। এখন চোখ বন্ধ কর। সঙ্গে সঙ্গে নাক কুচকে ফেললো আয়াজ। কি? চোখ বন্ধ করতে বলেছি তোকে। তারপর আবার বেলার দিকে তাকিয়ে আদেশি সুরে বলল। বেলা থতমত খেয়ে চোখ বুঝলো। তার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ কপালের উষ্ণ স্পর্শ কাঁপিয়ে তুলল তাকে। নিঃশ্বাস গাঢ় থেকে গাঢ়তর হলো। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো বেলা, কিন্তু তার সামনে আদ্র নেই। পাশে দাঁড়িয়ে থাকা আয়াজ মিটিমিটি হাসছে। দরজা ঠেলে এইমাত্র বেরিয়ে গেছে আয়াজ। আজ আবারও বৃষ্টি হয়েছে ধরণীতে। রাতের আধারে কালো মেঘের দেখা পাওয়া দুষ্কর। আদ্রর ঘুম আসছে না। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে দাঁড়ালো সে। বৃষ্টি পানিতে বারান্দার মেঝে পিচ্ছিল হয়ে আছে, সেখানে যেতে ইচ্ছে করছে না। মাথা ব্যথা করছে ভীষণ। এখন একটু কফি খেলে মন্দ হয় না। দরজা ঠেলে রুম হতে বেরিয়ে পড়লো আদ্র। সিঁড়ি ভেঙে নিচে নামতেই রান্নাঘরের আলো জ্বালানো দেখতে পেল। অস্পষ্ট খুটুর খুটুর শব্দ হচ্ছে। নিমেষেই কপালে গাঢ় বাজ সৃষ্টি হলো তার। এই সময় রান্নাঘরে কি এসেছে? আদ্র এগিয়ে গেল সেদিকে। চুলা জ্বালিয়ে কেতলিতে পানি গরম করছিল আয়াজ। কারো আসা শব্দে চোখ তুলে সামনে তাকালো। আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে নিমেষে জিজ্ঞেস করে উঠলো, ভাই চা পাতা কোথায় রেখেছে জানিস? খুঁজে পাচ্ছি না আমি। বলে ব্যস্ত ভঙ্গিতে সে আবারও চা পাতা খুঁজতে লাগলো। আদ্র চুলার কাছে এগিয়ে বলল, জানি না। তুই না ঘুমিয়ে চা বানাচ্ছিস কেন? উপরের ক্যাবিনেটের একটু ভিতরে হাত দিতেই চা পাতা পেয়ে গেল আয়াজ। হাত ছেড়ে বাঁচলো যেন। বলল, ঘুম আসছে না? তুই কি করছিস এখানে? আমারও ঘুম আসছে না, আমাকে একটু কফি বানিয়ে দে তো। আয়াজ ঘোর আপত্তি করে বলল, এখন আমি কফি পাউডার খুঁজবো কোথায়? চা খেলে বল ডালি। আদ্র উত্তর দিল না। নিরাপত্তা সম্মতির লক্ষণ ভেবে আয়াজও কিছু বলল না। কেতলিতে চা উতরাচ্ছে। 2 কাপে চাটুকু দিয়ে দিল সে। আদ্র চায়ের কাপ নিয়ে সেখানে আলতোভাবে চুমুক দিয়ে প্রশ্ন করলো, বেলা যাওয়ার পর ওই ঘরে তালা দিয়েছিলি আয়াজ? আয়াজের যেন হঠাৎ কথাটা মনে পড়লো। দাঁত দিয়ে জিহ্বা চেপে হাসার চেষ্টা করে বলল, একদম ভুলে গিয়েছি ভাই। চল এখন যাই, চা খেতে খেতে লাগিয়ে আসবো। বৃষ্টি তো মনে হয় কমে গেছে এতক্ষণে। আয়াজ আর দাঁড়ালো না। কাপ নিয়ে দ্রুত এগিয়ে গেল সদর দরজার দিকে। আদ্র একটু বিরক্তি হলেও কিছু বলল না। বাইরে বৃষ্টি এখনো আছে, তবে আগের মতো না, ঝিরিঝিরি। গায়ে তেমন লাগছে না। তালা লাগাতে গিয়ে 2 ভাই কিছুক্ষণ ওই ঘরেতেই বসলো। আয়াজ চায়ের চুমুক দিয়ে অনেকটা আগ্রহী গলায় বলল, ভাই এ পর্যন্ত তুই মারাত্মকভাবে মেরেছিস কাকে কাকে? প্রশ্নটা শুনে আদ্র ভ্রু কুঞ্চিত হলো কিছুক্ষণ। তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে সে নির্বিকারভাবে উত্তর দিল, একজনকেই মেরেছি। পাশের এলাকার একটা ছেলের হাত ভেঙে দিয়েছিলাম কয়েকদিন আগে। খুবই ভালো কাজ করেছিস। তা সে বান্দা কি দোষ করেছিল? চা খাওয়া শেষ। টেবিলে চায়ের কাপ রাখতে রাখতে আদ্র জবাব দিল, ঠিক মনে নেই, রাজনৈতিক কাজে কিছু উল্টাপাল্টা করেছিল বোধহয়। আয়াজ আবারও চায়ে চুমুক দিল। তার কাছে চা একটু রয়েস হয়ে খেতে ভালো লাগে। মুখটাকে একটু গম্ভীর করার প্রয়াস করে সে আকস্মিক বলল, ভাই তোর আর বেলার মাঝে কি চলছে বলতো? শরম লজ্জা খেয়ে আমার সামনে কপালে চুমু টুমু খেলি, আবার কত আদর যত্ন। সত্যি করে বলতো কি চলছে তোর আর ওর মাঝে? ওর সাথে আমার কি হবে? আয়াজ ঠোঁট বাঁকালো। আমিও প্রেম করি ভাই, সত্যি কথাটা বলে ফেল এবার। আদ্র সঙ্গে সঙ্গে জবাব দিল না। ঘর হতে বের হয়ে উদ্যোগী হয়ে বলল, থাকবি নাকি যাবি? আমি তালা লাগিয়ে দেবো এখন। তুই কিন্তু উত্তর দিচ্ছিস না। আদ্র সহজ স্বীকারোক্তি। পছন্দ করি আমি। টিভি চলছে। সময় সংবাদে দুর্নীতিবিদ এক নেতাকে দেখানো হচ্ছে। তিনি আজ সকালে ভাষণ দিয়েছেন পাশের শহরে। টেলিভিশনের সাউন্ড আরেকটু বাড়িয়ে সায়েদ সাহেব ভীষণ মনোযোগ দিয়ে শুনছে সেই ভাষণ।
পাশেই বেলা লাল চায়ে পরোটা ডুবিয়ে খাচ্ছে, বিহান খেলছে ওই দূরে। ভাষণ শুনতে শুনতে সায়াদ সাহেব বেশ আক্রোশ নিয়ে বলে উঠলেন, সব রাজনীতিবিদই এক, প্রচণ্ড খারাপ, বুঝলি বেলা? এই বেটা আগে চাঁদা তুলতো, কিভাবে যে নেতা হলো। এখনকার নেতাই গন্ডু মূর্খ, আমার চক্ষু গোল। বেলার খাবার গলায় আটকে গেল, যেন মস্তিষ্কে আদ্রর কথা হানা দিল। আদ্রও তো রাজনীতিবিদ, বাবার মতো সেও তো ভাবতো তারা খারাপ, তাহলে তো আদ্রও খারাপ হয়। কিন্তু পরক্ষণেই বেলার মন খুব গোপনে প্রতিবাদ করে উঠল, সব রাজনীতিবিদ খারাপ হয় না বেলা, কিছু কিছু রাজনীতিবিদ ভালোও হয়। বহু কষ্টে গলায় আটকে যাওয়া খাবারটুকু গিলে নিল বেলা। সবার দরজার করাঘাত করলো তীব্র শব্দে। বেলা উঠতে নিলে তাকে থামিয়ে দিয়ে সায়েদ সাহেব বললেন, তুই বই, আমি দেখছি। সায়েদ সাহেব উঠে দাঁড়ালেন। সদর দরজার কাছে গিয়ে তালা খুলতেই চমকে গেলেন উনি। গাঢ় নীল রঙের ইউনিফর্ম পরা 5-6 জন পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। সায়েদ সাহেব হতবাক গলায় কিছু বললেন। তার পূর্বেই একজন সুঠামদেহী পুলিশ গম্ভীরভাবে সরাসরি প্রশ্ন করলো, আপনি সৈয়দ সাহেব নিশ্চয়ই? মিস্টার আইয়ুব ইশতেহাককে আপনি চিনেন? সায়েদ সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। চোখে হাজারো বিস্ময় নিয়ে বিহলম্ব গলায় বললেন, জি চিনি, আমার বোনের স্বামী হন। এবার পুলিশটি আরেকটু গম্ভীর হলো। উনি আপনার নামে থানায় মামলা করছে, আপনি নাকি ওনার প্রাপ্ত টাকা পরিশোধ করছেন না। সায়েদ সাহেব বিরক্তিকর করে উঠলেন। মিথ্যে কথা, আমি সায়েদ সাহেবকে সুযোগ না দিয়ে পুলিশটি জোর গলায় বলল, যা বলার থানায় গিয়ে বলবেন। করিম, ওনাকে নিয়ে এসো। ইতিমধ্যে ছোটখাটো হট্টগোল সৃষ্টি হয়ে গেছে বাহিরে। আওয়াজ শুনে বেলা খাওয়া ছেড়ে উঠে এসেছে। প্রভা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। তিনি ছুটে এলেন অচেনা পুরুষের চিৎকার শুনে। বাইরে এসে নিজ বাবাকে পুলিশের কাছে টানা হেঁচড়া হতে দেখে অনেকটা চেঁচিয়ে বলল, বেলা, আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন আমার বাবাকে। দ্রুত আসতে গিয়ে বেলার মাথা থেকে কন্যা পড়ে গেছে। মুখশ্রী মুহূর্তেই ভয়ে কাতর, ভীতুগ্রস্ত, চোখ জ্বালা করছে। কান্না আটকে শক্ত গলায় বাবাকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে সে। আশেপাশে প্রতিবাদীগুলো উকিঝুঁকি দিয়ে তামাশা দেখছে। রাস্তার মানুষগুলো বাদ যায়নি, অনেকে তো ভিডিও করছে। তাদেরই একজন রাহেলা দিলদার, আদ্রদের বাসায় কাজ করেন তিনি। মাত্রই বস্তি থেকে হেঁটে হেঁটে কাজে এসেছিল। সায়েদ সাহেবের এই পন্থী দেখে দৌড়ে গেলেন রেখার কাছে। রেখা তখন সপরিবারে টেবিলে বসে নাস্তা করছিলেন। রাহেলাকে দেখে তিনি বললেন, বাইরে তো আওয়াজ কিসের রাহেলা? কিছু কি হয়েছে? রাহেলা যেন আরো আগ্রহ পেয়ে গেলেন। রসিয়ে রসিয়ে বললেন, ওই আপনাগো পাশের বাড়ি আছে না, সাইদ মিয়ার বাড়ি, ওইখানে পুলিশ আইছে। সাইদ মিয়ারে দেখলাম টাইনা টাইনা নিয়ে যাইতেছে। ওনার মাইয়া বেলা আটকাইতে চেষ্টা করতেছে। মায়ের সে কি কান্না! ইস, আমার এখনো মায়া লাগতেছে। আয়াত সঙ্গে সঙ্গে আদ্র মুখ মানে তাকালো। তার খাওয়া থেমে গেছে। স্থির হয়ে বসে আছে সে, চোয়াল শক্ত, হাত মুঠো করা। রেখা চমকে কিছু বলতে গিয়ে আবারও থমকালেন। আদ্র সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি হতে। আয়াজও আদ্র পিছু নিল। যেতে যেতে রেখাকে আশ্বস্ত করে বলল, তুমি এখানেই থাকো মা, আমারও দেখি কি হয়েছে। জবাবে রেখা মৃদু কণ্ঠে বললেন, তাই দেখো এই কয়দিন ওদের উপর দিয়ে কি যাচ্ছে। বেলার আহাজারি কেউ শুনছে না। পুলিশগুলো কি পাষাণভাবে তার বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ধস্তাধস্তিতে বেলার অন্যা এলোমেলো, নেত্রজোড়া জল আটকাতে অক্ষম। তরতর করে গাল জোড়ায় ভিজিয়ে দিচ্ছে। বেলা আবার চিৎকার করে উঠল, আমার বাবাকে ছেড়ে দিতে বলেছি না আপনাদের, তবু কোথায় নিয়ে যাচ্ছেন? বলেছি না টাকা দিয়ে দেব। কনস্টেবল করিম বিরক্ত হয়ে এবার জারি দিয়ে উঠল, এই মেয়ে যা এখান থেকে। বলার মাঝে হঠাৎ করিমের শার্টের কলার শক্ত করে ধরল আদ্র। হুঙ্কার ছেড়ে উঠল, ছাড় উনাকে। পুলিশগুলোর হেড রেগে তাকালো, কঠিন গলায় ধমক দিল, এই ছেলে, এই কলার ছাড়ো। একজন পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আদ্র উত্তর দেওয়া তো দূর, পুলিশ অফিসারের দিকে তাকালো না। রক্তলাল চোখে করিমের দিকে চেয়ে আবারও হুঙ্কার ছাড়লো। আয়াজ! সঙ্গে সঙ্গে এগিয়ে এলো আয়াজ। পুলিশ অফিসারটির দিকে ফোন এগিয়ে দিল। পুলিশটি ব্রুকুসকে ফোন কানে রাখলো। ওপাশ থেকে কিছু বলতেই দমে গেল সে। আমতা আমতা করতে লাগলো,
কথা শেষে আয়াজকে ফোন ফেরত দিয়ে আদ্রর দিকে বিদ্যুৎ চোখে তাকালো, মাথা নুয়ে মিনমিনিয়ে বলল, ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। এই করিম, সৈয়দ সাহেবের কলা ছাড়ো। করিম বিস্ময়ে হাত ছেড়ে দিল। আদ্র কলা ছেড়ে সরে দাঁড়ালো। পুলিশ আয়ুব এস্তেহেমের অভিযোগ বলাতেই রাশবাড়ি গলায় সে বলল, আপনারা সবাই চলে যান। আঙ্কেলের যখন সময় হবে তিনি টাকা পরিশোধ করে দেবেন। একে একে সবাই চলে গেল। প্রতিবেশীগুলো এখন উকি ঝুঁকি দিচ্ছে না। রাস্তা আবারও নীরব। প্রভা বেগম সায়েদ সাহেবকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেছেন। বেলা আদ্র পাশে দাঁড়িয়ে ডুকরে কাঁদছে। যন্ত্রণায় বুকটা ভীষণ ভারী লাগছে তার। বেলা দেখে ক্ষীণ হয়ে গিয়ে এলো আদ্র। গালে আলতো স্পর্শ করে দৃশ্যমান মুক্তোর দানাগুলো বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। থমথমে গলায় আয়াজকে ডাকলো, আয়াজ, বল ভাই। আঙ্কেলের ভিডিও যেন সোশ্যাল মিডিয়াতে না বের হয়। সবাইকে ওয়ার্ন করবি এবং নিজে থেকে ভিডিওটা ডিলিট করবি, নয়তো তোকে আস্ত রাখবো না আমি। আয়াজ মাথা দুলিয়ে সরে গেল সেখান থেকে। রেখা হয়তো বাড়িতে দুশ্চিন্তা করে প্রেশার বাড়াচ্ছেন। আপাতত ওনাকে শান্ত করতে হবে। আয়াজ চলে গেল। আদ্র বাকি দূরত্বটুকু গোছালো। আবারও ভিজে যাওয়া গাল অতি স্তনপর্ণে মুছে দিল। বেলা বেজা পাপড়ি গুচ্ছের এক দফা হাত বোলালো। বেলা যেন খুব আহ্লাদি হয়ে উঠল। কান্নার আওয়াজ বাড়িয়ে দিল হঠাৎ। সঙ্গে সঙ্গে তাকে নিজের দিকে ফেরালো আদ্র। কমল সুরে শান্ত করার চেষ্টা করে বলল, হুশ, আর কাঁদবেন না বেলা, চোখ ফুলে গেছে আপনার। বেশি কাঁদলে মাথা ব্যথা করবে, দেখে আমার দিকে তাকান। বেলার কান্না থেমেছে। নাক টানা শব্দ শোনা যাচ্ছে ভীষণ। আখি পল্লব বড্ড বাড়ি। মুখশ্রী রক্তিমাবাই সিক্ত। অগোছালো চুলগুলো দু হাতে ঠিক করে দিল আদ্র। কানের পিছনে চুল গুজে দিল। ব্যাটিক উনাটা সুন্দর করে গায়ে জড়িয়ে মাথায় ঘুমটা পরিয়ে দিল সে। মোলায়েম সুরে ডাকলো, বেলা এদিকে তাকান। গাল, ঠোঁট আর ফোলা ফোলা চোখ দেখে বেলাকে ভীষণ আদরে মনে হলো আদ্রর। মনের খুব গোপনে তাকে আদর করার অদম্য ইচ্ছে জেগে উঠল মস্তিষ্কে। হৃদযন্ত্রের ধ্বনি হলো দৃঢ়। আদ্র শুকনো ডুব গিলল। অন্য পরেই বেলার চুলে হাত লাগালো বেশ কয়েকবার। দৃঢ় অধিকার বোধ নিয়ে আদেশে সুরে বলল, বাহিরের লোকদের নিজের কান্না দেখাবেন না বেলা, তাদেরকে আপনার উপর মিছে মায়া দেখানোর সুযোগ দেবেন না। তবে যদি খুব বেশি কান্না পাই, আমি আছি, একান্তই আমার বুকে মিশে গিয়ে কাঁদবেন, আমি বাধা দেব না। বেলা চোখ অল্প অল্প কেঁদে উঠলো। পরক্ষণেই নেত্রপলক পিটপিট করে তাকালো সে। দৃষ্টি নত করলো দ্রুত। বলতে চাইলো, আমি কাঁদবো না আপনার সামনে। আদ্র অবাক হলো খুব। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করলো, কেন? সে কথার উত্তর দিল না বেলা। মিনমিন করে বলল, বাবার কাছে যাব। আদ্র দীর্ঘশ্বাস ফেলে বেলা ডান হাত নিজের হাতের মুঠোয় পকেট ভাবে নিয়ে বলল, চলুন। সায়েদ সাহেব আর আদ্র মুখোমুখি বসে আছে। ওনার গায়ে অন্য একটি শার্ট জড়ানো। আগের শার্টটি পুলিশের দস্তাদস্তিতে কাঁধের অংশটুকু বাজেভাবে ছিঁড়ে গেছে। চোখ মুখে একরাশ ক্লান্তি ওনার। মলিন মুখখানা যন্ত্রণায় জর্জরিত। সোফায় হেলান দিয়ে বসে ভাঙা গলায় তিনি জিজ্ঞেস করলেন, কি বলবে বাবা, বলো। আদ্র একটু কেশে নিল। নম্র স্বরে বলল, আমি আসলে সকালের ব্যাপারে কথা বলতে চাইছি আঙ্কেল। লোকটা যেহেতু থানায় মামলা করেছে, সে হয়তো আরো অনেক কিছুই করতে পারে। তাই এই নিয়ে সবকিছু জানা প্রয়োজন আমার, নয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো না। বলে একটু থামলো আদ্র। সায়েদ সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওই লোক আপনার কি হয় আর কত টাকা পায় আপনার কাছ থেকে? সায়েদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমার বোনের স্বামী হয়। আমি বানানোর জন্য 1.5 বছর আগে 3 লাখ টাকা নিয়েছিলাম আমি। এখন পর্যন্ত 1,90,000 টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা কয়েকদিন পরে দিতাম আমি, কিন্তু ও এখনই চাচ্ছে। এত টাকা এখন দেওয়া আমার জন্য কষ্টের। জমি বেচা কেনার কথা শুরু হয়েছে মাত্র। টাকা পেলেই ওকে দিয়ে দেব, এই অপেক্ষাটাই ও করতে চাইছে না। আদ্র শুনলো। এক পলক দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা বেলার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। সায়েদ সাহেব আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার সময় মতোই টাকা দেবেন আপনি, আমি দেখছি ব্যাপারটা। সায়েদ সাহেবও ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়ালেন। কণ্ঠে একরাশ স্নেহ নিয়ে বললেন, অনেক ধন্যবাদ তোমায় বাবা, আমার বাসায় এসো। আদ্র মাথা দোলালো। গটগট পায়ে বেরিয়ে গেল সেখান থেকে। 2 দিন ধরে ভার্সিটি, টিউশনি কোথাও যাওয়া হয়নি বেলার। আজকেও যাবে না বলে ভেবে রেখেছিল সে। কিন্তু বিকেল হতে না হতেই শিক্ষার্থীর মায়ের কল। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আজকে না আসলে আর আসার প্রয়োজন নেই। বাধ্য হয়ে বেলাও বিরস মনে তৈরি হয়ে নিচ্ছে।
আদ্রের বাসার সামনাসামনি আসতেই সরব ফোন বেজে উঠলো তার। বেলা দাঁড়িয়ে গেল। ব্যাগ থেকে ফোন বের করতেই স্ক্রিনে ভেসে উঠলো সেই অচেনা নম্বর। কল রিসিভ করে কানে ফোন রাখালো। হেলো বেলা সময়টুকু না দিয়ে ওপাশ হতে বরাট পুরুষালী কণ্ঠে বলে উঠলো, দাঁড়ান ওখানে, আমি আসছি। কে? আদ্র ভাইয়া? ওপাশ থেকে গমগমে উত্তর, হ্যাঁ। বেলা প্রায় তৎক্ষণাৎ পাল্টা জবাব দিল, আপনি আমার নাম্বার কই পেলেন? আমি একজন রাজনীতিবিদ, ভুলে গেছেন? বেলা হকচকালো। কিছু বলতে নিলেই তাকে থামিয়ে দিয়ে আদ্র আবার বলল, দাঁড়ান আসছি। বেলা দাঁড়িয়ে রইল। আদ্র এলো তার কয়েক মিনিট পরেই। কোনোরূপ অনুমতি ছাড়া বেলার হাত নিজের হাতে বাস করে নিল। অতি স্তনপূর্ণে ছোট্ট করে বলল, আসুন। বেলা মাথা নিচু করে হাঁটতে লাগলো। যাওয়ার পথে হাত বাড়ানোর চেষ্টা করলেও হাত ছাড়েনি আদ্র, বরং হাতের বাঁধন শক্ত করে রেখেছে আরো। মেন রোডে আসতে রিক্সা চালককে ডাক দিল আদ্র। এই মামা এদিকে। রিক্সা চালক সঙ্গে সঙ্গে ফিরে তাকালো আদ্রর দিকে। রিক্সা ঘুরিয়ে আসতে লাগলো। তাদের সামনে রিক্সা থামতে আদ্র বলল, উঠুন। বেলা নিঃশব্দে উঠে বসলো রিক্সায়। আদ্র তার পাশে বসতেই অবাক স্বরে জিজ্ঞেস করলো, আপনিও কি আমার সঙ্গে যাচ্ছেন? আদ্র প্রথমে উত্তর দিল না। রিক্সা চালক হুট তুলে দিয়েছিলেন। তাকে থামিয়ে আদ্র বলল, হুট তুলতে হবে না, থাকুক। তারপর বেলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পৌঁছে দিব আপনাকে। বেলা আর কিছু বলেনি। আর চোখে দাম্ভিক নেতা আদ্র এনেককে দেখেছে কয়েকবার। আদ্র একবারের জন্য তার মুখ পানে তাকায়নি। তার স্থির দৃষ্টি সামনে রাস্তায় গন্তব্য আসতে রিক্সা থেমে গেল। নিজেকে গুছিয়ে নেমে পড়লো বেলা। আদ্র নামলো সেই সঙ্গে। বেলা এদিক ওদিক তাকালো, হাসফাস করে বলল, আসি তাহলে। আদ্র নিশ্চয়প্রয় প্রত্যুত্তর করে না। চোখের গভীরতা বাড়ে শুধু, নির্বিমেষ হয় দৃষ্টি। বেলা না যাওয়া পর্যন্ত ঠায় দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখে তার প্রস্থান। পশ্চিম আকাশে সূর্য ডুবেছে। নভস্থলে নিকৃষ্ণ আধার। পড়তে পড়তে একটু বেশি দেরি হয়ে গেছে বেলার। এখন রাত 7:08। এলাকাটা নির্জন। রাতের দিকে যানবাহনে দেখা পাওয়া যে বেশ মুশকিল। বেলা কাঁধের ব্যাগটা ভালোভাবে নিয়ে মেন রোডের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে হঠাৎ দৃষ্টি গেল পাশের রাস্তায়। আদ্র দাঁড়িয়ে আছে, সঙ্গে সেই প্রথম দিনের ছেলেগুলো, যাদের একজনকে বেলা চেনে। তাদের এলাকারই শুকনো পাতলা একটা ছেলে। আর একটু কাছাকাছি হতেই চোখাচোখি হলো দুজন। অথচ একদম অচেনার মতো আদ্র তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিচ্ছে, যেন সে চিনেই না বেলাকে। বেলা অবাক হলো খুব। বিস্ময়ে কিছুক্ষণ চেয়ে রইল আদ্রর পানে। আদ্র আর তাকায়নি একেবারের জন্য। সরব পাশে রিক্সা থামতেই চকিতে তাকালো সে। বয়স্ক রিক্সা চালক সবটি দাঁত বের করে হাসলো, জিজ্ঞেস করলো, কোথায় যাইবেন মা? উঠেন, পৌঁছায় দেই। বেলার খটকা লাগলো। সে তো রিক্সা ডাকেনি। আগ বাড়িয়ে আসার কি প্রয়োজন? বেলা স্পষ্ট ভাষায় মানা করে বলল, আমি যাব না, আপনি যান। আপনি কি ডরাইতেছেন মা? ডরাইয়েন না, আমি কিন্তু মা ডাকছি আপনারে, ভুল কাম করবো না। তার সন্দেহ দ্বিগুণ বাড়ল। অচেনা লোকের এমন ভোলমানা কথা বিশেষ করার মতো বোকা সে না। কণ্ঠে অনেকটা শক্ত ভাব নিয়ে বেলা বলল, যাব না, একবার বলেছি তো চাচা। জোরে জোরে করছেন কেন? আপনি যান। রিক্সা চালক যেন একটু হতাশ হলো। একবার গাড়ি ঘুরিয়ে পিছনে তাকালো, তারপর বেশ অনুরোধ করে বলল, এমন কইরেন না মা, স্যার কইছে আপনার যেন ভালো মতো পৌঁছায় দেই। আপনি না গেলে স্যার রাগ করব। বেলার ভ্রু কুঞ্চিত হলো। আগের নেই বলল, আশ্চর্য, আপনার স্যার বললেই আমাকে যেতে হবে নাকি? কে আপনার স্যার? আদ্র স্যার। বেলা ক্ষীণ থতমত খেয়ে গেল। আদ্রের নাম শুনে স্বাভাবিক হলো তার কুচকানো ভ্রুযুগল। ভাবলো খানিক্ষণ, তার কি ওঠা উচিত রিক্সায়? আশেপাশে খালি রিক্সা নেই। বাস আসতে আরো আধা ঘন্টা দেরি হয়ে যাবে। অনেক ভেবে বেলা শেষে উঠে পড়লো রিক্সায়। ঠিকানা বলতে নিলেই রিক্সা চালক হেসে বলল, আমি জানি মা। বেলা চুপ হয়ে যায়। মনের সন্দেহের দানা এখনো বিরাজমান। এদিক ওদিক তাকিয়ে রাস্তা পরাগ করছে সে। অর্ধেক রাস্তা পার হওয়ার পর রিক্সা চালকের ফোনে কল এলো হঠাৎ। তিনি খুব সাবধানে কথা বললেন, যেন উপাসী ব্যক্তির কথা শুনে শুধু বললেন, আচ্ছা চিন্তা করো না। রাস্তার মোড় ঘুরে গেল। চিরচেনা এলাকায় প্রবেশ করতেই মনে মনে স্থির নিঃশ্বাস ফেলল বেলা। রিক্সা চালক একবার পিছন ফিরে তার দিকে তাকালো, মুচকি এসে বলল, এখন ডর কমছে মা? বেলা অপ্রবিত হলো খুব।
লজ্জিত কণ্ঠে ছোট্ট করে বলল। দুঃখিত চাচা, কিছু মনে করবেন না। রিক্সা চালক আবারও হাসলো। আরে না, কিছু মনে করি নাই, ডর থাকা ভালো। তা আপনার বাসা কোনটা? আদ্রু স্যারের পরের বাসা না? জি। ধারণা ঠিক হওয়ায় প্রফুল্ল মনে মাথা দোলালেন তিনি। কিছুক্ষণ থেমে আবারও জিজ্ঞেস করলেন, আপনি কি হন আদ্রু স্যারের? বেলা থতমত খেলো, পিটপিট করলো, নেত্র পল্লব থেমে থেমে বলল, কিছু না, আমরা প্রতিবেশী। এই কথার পিঠে রিক্সা চালক আর কিছু বললেন না। জকজকে ছাতা দাঁত বের করে নিঃশব্দে হাসলেন মাত্র। ভীষণ অর্থপূর্ণ হাসি। হাওয়া একটু শীতল হতেই হাত পা ঠান্ডায় কেঁপে উঠে বেলার। সে ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। ক্ষীণ পাওয়ারের চলা ফ্যানের বাতাসও কেমন গা শিশির করে ওঠে। ফ্যানের সুইচটা বন্ধ করে দিল সে। মায়ের সঙ্গে হাত লাগিয়ে টেবিল থেকে আধ খাওয়া খাবারের বাটিগুলো রান্নাঘরে রাখতে লাগলো। প্রভা বেগমের হাঁটুতে ব্যথা, তিনি বেশি হাঁটতে পারেন না। একটু কাজ করতেই হাঁফিয়ে ওঠেন। ডাইনিং চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেলেন তিনি। হঠাৎ কিছু মনে পড়ায় সচকিত কণ্ঠে বললেন, এই বেলা, ছাদ থেকে কাপড় এনেছিলি বিকেলে? আমি বিকেলে বাসায় ছিলাম, তুমি আনোনি? না, মনে ছিল না। যা তো মা, এখন গিয়ে নিয়ে আয়। ভাগ্যিস মনে পড়েছিল, নইলে তো সারা রাত বাইরেই থাকতো কাপড়গুলো। বেলা বিরক্ত হলো। এই ঠান্ডায় ছাদে গিয়ে কাপড় আনতে মোটেও ইচ্ছে নেই তার। চুপচাপ রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমার ছেলেকে পাঠাও, আমি ঠান্ডায় যেতে পারবো না। প্রভা বেগম স্বভাব সুলভী শান্ত রইলেন। নরম সুরে বললেন, এই রাতে বিহান ছাদে যেতে পারবে তোর মনে হয়? উল্টো কোন আকাম করে আসবে। তুই একটু যা না মা, আমার পায়ে ব্যথা জানিসই, নইলে আমিই যেতাম। ভেতর থেকে আপনা আপনি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বেলা। চুলায় চা বানানোর জন্য পানি বসিয়েছিল সে। এখন আর খেতে ইচ্ছে করছে না। খেতে নামিয়ে রাখলো সে। প্রভা বেগম ডাইনিং থেকে আবারও ডেকে উঠলেন, বেলা, যাবি না? চুলার গ্যাস বন্ধ করে বেলা জবাব দিল, যাচ্ছি। বিছানার এক কোণায় বসে বিহান ফোনে কার্টুন দেখছে। তার পাশেই বেলার ওড়না, সেটা নিয়ে গায়ে জোরে নিল বেলা। রুম থেকে বেরোনোর সময় একবার বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো বিহানের দিকে। ধমক দিয়ে বলল, ফোন রেখে একটু কাজও তো করতে পারিস রিহান, এত ফোনে কি দেখিস? ফোনের গভীর মনোযোগ রেখে বিহান তাই সারাভাবে উত্তর দিল, কালকে করবো কাজ, এখন কথা বলে না তো বাবু। ছাদে এসে ক্ষীণ অন্যমনস্ক হয়ে পড়লো বেলা। আর্দ্রকতা হুট করে মানস্পটে এসে হানা দিচ্ছে। তাকে সে বুঝে উঠতে পারে না। মস্তিষ্কে বড়সড় জট পাকিয়ে ফেলে। ভাবনা হয় এলোমেলো। আদ্রের ব্যবহার, চোখের অন্যরকম চাহনি বেলার কাছে অস্পষ্ট। আদ্র করা হুটহাট কাজগুলো তাকে ভাবিয়ে তোলে খুব। আজ বিকালে যখন আদ্র আদেশ করে বেলাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কল কাটার পর আদ্রর বারান্দার একবার হলেও তাকিয়েছিল বেলা। লোকটা তখন কান থেকে ফোন নামিয়ে ব্যস্ত পায়ে রুমে ঢুকছিল। এই যে সামান্য বিষয়ে তাকে নিয়ে অস্থির হয়ে পড়া আদ্র ভীষণ ভীত করে তুলে তাকে। অবাস্তব কিছু ভাবনার মাথায় জেঁকে বসতে চায়, যা চায় না বেলা। চাওয়াটাও বড্ড দুঃসাহসের কাজ। তার থেকে কাপড় নিতে নিতে হঠাৎ তারে থাকা শুয়ে নাই শুকো কিছু আঙুলে বেঁধে যায় বেলার। ব্যথায় মৃদু কাতরে ওঠে সে। দ্রুত নিজেকে সামলে নিলেও টনটন করে উঠে আঘাতের স্থান। আদ্র পাশে ছাদে ছিল। বেঞ্চনের 3 নম্বর সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল সে। মুখ থেকে আগত বিষাক্ত ধোঁয়াগুলো বায়ুর বিশুদ্ধতায় মিশে যাচ্ছিল কাতর করে। আদ্র চোখ বন্ধ, গায়ে ধূসর রঙের টি শার্ট। সবার কানে কারো চিৎকার ভেসে আসতেই চোখ মেলে তাকালো সে। পাশে ফিরে তাকালো। বেলাকে দেখে তৎক্ষণাৎ ফেলে দিল সিগারেট। তা গিয়ে পড়লো বাগানের কোনো এক সুন্দর ফুল গাছের আড়ালে। বেলা তখনও আদ্রকে দেখেনি। তীব্র অন্ধকার সেখানে। শীতও বাড়ছে। দ্রুত কাপড় নিয়ে চলে যেতে চাইছিল সে। তাকে বাধা দিয়ে আদ্র উঁচু কণ্ঠে ডেকে ওঠে, এদিকে আসুন। বেলা জড়সড় পায়ের কাছে এগোয়। অবাক স্বরে জিজ্ঞেস করে, আপনি এত রাতে ছাদে কি করছেন? সিগারেট খেতে এসেছিলাম। বেলা হকচকালো। নিঃসংকোচ কথাটি শুনে অবাক নেত্র চেয়ে রইল। খেয়াল এলো আদ্র গালে সদ্য কাটা আঁচল লেগে আছে, বেশ গভীর। সেদিকে তাকিয়ে বেলা জিজ্ঞেস করলো, গালে ব্যথা পেলেন কিভাবে? একজনকে মারতে গিয়ে ভুলে লেগে গিয়েছে।
বেলার ব্রু কুঞ্চিত হলো, থেমে বলল, এমন কাজ করেনি কেন যেখানে নিচে ক্ষতি হবে? আদ্র হাসলো নিঃশব্দে, নিষ্প্রাপভাবে। কিছু কিছু ক্ষতির মাঝে আনন্দ লুকিয়ে থাকে বেলা, আপনি বুঝবেন না। বেলা সত্যি বুঝলো না। গায়ের চাদরটা আরেকটু আষ্টেপৃষ্টে নিল, গালের আঁচড়টি ঠিক আরেকবার দৃষ্টি ফেলে বলল, ব্যান্ডেজ করেনি কেন? ইচ্ছে হয়নি, আপনি করিয়ে দেবেন? বেলা আবারও অপ্রস্তুত হলো, এদিক ওদিক তাকালো, হাঁসফাঁস করে বলল। আমি বলার মাঝেই হঠাৎ রেলিং টপকে বেলার একদম কাছাকাছি চলে এলো আদ্র। বিস্ময়ে চোখ বড় বড় হলো তার, কণ্ঠ কেঁপে উঠল, শীতে লাল হওয়া গাল গরম হতে শুরু করলো আবার। নিঃশ্বাস হলো ভারী, রিমোট হয়ে সে বলল, আপনি এ ছাদে এসেছেন কেন? পাগল নাকি? নির্লিপ্ত কণ্ঠে আদ্রের স্বভক্তি। হয়তো বেলা দূরে সরে দাঁড়ালো, বগ্র হয়ে অনুরোধ করলো, আপনি দয়া করে আপনাদের ছাদে চলে যান, কেউ দেখে ফেললে অন্য কিছু ভাববে। আদ্র, যাচ্ছেন না কেন? আদ্র তবুও গেল না, তাকে তাকে শুধু দেখতে লাগলো বেলাকে। বেলার লজ্জা লাগছে, কণ্ঠে শব্দজোট লেগে গেছে যেন। কাঁপা কাঁপা স্বরে বেলা অস্বস্তি নিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? যাচ্ছেন না কেন? আদ্রের মুখশ্রী নিমেষে শক্ত হয়ে এলো, দৃষ্টি হলো গভীর, নির্বিশেষ পলকহীন। এগিয়ে এসে ঘনিষ্ঠ হলো বেলার সঙ্গে, বেলার দুগালে হাত রেখে কপালে কপাল ঠেকালো, চোখ বুঝলো অতি নীরবভাবে। বেলার হাত থেকে কাপড় ফসকে মেঝেতে পড়ে গেছে, চোখ কিছু বন্ধ করে রেখেছে সে। আদ্র স্নিগ্ধ কণ্ঠে তখন আওড়ালো, আপনাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না বেলা। নির্জন নিস্তব্ধ চারিপাশ, আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। দূর থেকে মৃদু আলোর ক্ষীণ ছটা পড়েছে বেলার মুখশ্রী জুড়ে, বাতাসের প্রেমময় ঘ্রাণ। অথচ মলিন তার আখি জোড়া, মাথা নত করা। ধীরে ধীরে চোখ তুলে আদ্রের দিকে তাকালো সে, খুব আস্তে করে বলল, আপনি সত্যি পাগল হয়ে গেছেন। কি বলছেন আপনি নিজে জানেন? আদ্র ব্রু কুচকালো। জানবো না কেন? আপনি দয়া করে এসব কথা আর বলবেন না, আমার কাছ থেকে দূরে থাকুন। আদ্র পূর্ব দৃষ্টিতে তাকালো, স্বাভাবিক সুরে বলল, নিজের অস্তিত্ব থেকে দূরে সরে যেতে বলছেন বেলা? যেন কোথাও খুব জোরে বাজ পড়লো, সেই শব্দে কেঁপে উঠল বেলার সর্বাঙ্গ। শিরায় উপাশিরায় তৈরি হলো অস্থির কম্পন। আদ্রের চোখে না পাওয়া আকুলতা, দৃষ্টিগভীর সমুদ্রের ন্যায়, কতগুলো অবক্ত কথার অভিভক্তি। বেলার মন যেন নিমিষে পাথরে পরিণত হলো। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে সে শক্ত কণ্ঠে বলল, আপনি ভুল করছেন। একদম না। রাজনীতিবিদরা খারাপ হয়। কে বলেছে? বাবা। আপনারও তাই মনে হয়? অবাক হয়ে প্রশ্ন ছিল আদ্র। বেলা সময় নিল না, আদ্র চোখে চোখ রেখে আগে নিয়ে জবাব দিল, হ্যাঁ। আদ্র থমকালো, চেহারায় এক মুহূর্তের জন্য বিস্ময় ভাব বাড়লেও পরক্ষণেই তা ফিকে পড়ে গেল। মুখশ্রী হলো গম্ভীর, দাম্ভিকতায় পূর্ণ, ঠোঁটে হাসির রেশ মাত্রই নেই, চোয়ালে শক্ত ধার। তীক্ষ্ণ চোখে সে ভীষণ কঠিন গলায় বলল, তবে পছন্দ করা শুরু করে দিন বেলা আহসান, এই রাজনীতিবিদেরই হবেন আপনি। বেলা বেশিক্ষণ আদ্রের পানে তাকিয়ে থাকতে পারে না, চোখ জ্বালা করছে তার, কণ্ঠ কাঁপছে। আদ্র থেকে দূরে সরে যেতে চাইলে সে স্বেচ্ছায় সরে যায়। এক পলক বেলা দিকে অনিমেষ চাহনি নিক্ষেপ করে রেলিং টপকে চলে যায় ওই ছাদে। বেলা এতক্ষণ গড়েই ছিল, এইমাত্র সম্বিত ফিল তার। দ্রুত ছাদের মেঝে থেকে কাপড়গুলো উঠিয়ে ছাদ থেকে যাওয়ার জন্য উদ্যোগী হলো। পিছন থেকে আদ্র থমথমে গলা শোনা গেল, আমি কিন্তু আমার কথার অমান্য করি না বেলা, আপনি শুধু আমারই হবে। বেলা দাঁড়ায় না, ভগ্র হয়ে সামনের দিকে এক এক পা ফেলে আলমারি থেকে একটা অল্প কাজ করা শাড়ি বের করে তা পরে নিল বেলা। তার শাড়ি পরা হয় না অত, তাই আলমারিতে শাড়ির সংখ্যা খুবই নগণ্য। মায়ের শাড়িগুলো অতিরিক্ত ভারী, ওসব পরতে ভালো লাগে না তার। নিজেকে কেমন 100 কেজি ওজনের মহিলা মনে হয়। শাড়ি কুচি অল্প স্বল্প ঠিক করে চুলগুলো খোপা করে নিল সে। সাজ বলতে একটু কাজল। পাশের বাসায় তো সে যাবে, সেখানে এত সাজগোজ করতে হবে কেন? আয়নার দিকে এক পলক তাকালো বেলা। নিজের প্রতিছবিতে এক সাধারণ রমণীকে দেখা যাচ্ছে, যার কেশগুলো খোপা করা সত্ত্বেও খুব এলোমেলো, অগোছালো, নিয়ন্ত্রণহীন। দুহাত উঁচিয়ে কোনোভাবে আবারও খোপা করে নিল সে। এক হাতে কুচি সামলে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। প্রভা বেগম
বিহানের চুল আশ্রয় দিচ্ছিলেন। বিহানও বেলার রঙেই একটা পাঞ্জাবি পরে আছে। বেলাকে ভীষণ সাদাসিধা পোশাকে দেখে একটু রেগে গেলেন তিনি। কপাল কুঁচকে মৃদু দমক দিয়ে বললেন, এটা কি ধরনের শাড়ি পরেছিস বেলা? মুখে তো কিচ্ছু লাগাসিনি মনে হয়। তুই কি আমার নাক কাটাতে চাচ্ছিস সবার সামনে? বিয়ে বাড়িতে কেউ এভাবে যায়? বেলা বিরক্ত হয়ে বলল, পাশের বাড়িতেই তো যাব মা, সেখানে এত সাজার কি আছে? শাড়ি পরতে বলেছো পরেছি, তাছাড়া বিয়ের অনুষ্ঠান তো আর হচ্ছে না, আর ওর আঁকতে হবে শুধু। মেয়ের কথায় অসন্তুষ্ট হলেও প্রকাশ করলেন না প্রভা বেগম। ক্ষীণ রয়েস হয়ে বললেন, আচ্ছা না সাজলি, অন্তত শাড়িটা তো পাল্টা। আলমারির একদম সামনেই আমার নীল শাড়িটা আছে, ওটা পরে গিয়ে যা। বেলা এবার তীব্র প্রতিবাদ জানালো, মা, আজকে আরুর বিয়ে, আমার না নীল শাড়িটা কত কাজ করা তুমি জানো না? ছোটখাটো একটা কাচের লাইট লাগবে আমাকে। বলে প্রভা বেগমকে সুযোগ না দিয়ে আবার বিহানকে বলল, তোর কি রেডি হওয়া হয়েছে? হলে আয়, আমি এক্ষুনি বের হব। বিহান তড়িৎ গতিতে সোফা থেকে উঠে দাঁড়ালো। বেলার কাছে আসতে আসতে বলল, আমি রেডি, চলো। যাওয়ার আগে একবার মায়ের দিকে তাকালো বেলা। তিনি মুখ ফুলিয়ে বসে আছেন। তা দেখে সে হাসলো একটু, জিজ্ঞেস করলো, তোমরা কখন ওখানে যাবে মা? প্রভা বেগম হতাশ গলায় বললেন, তোর বাবা অফিস থেকে আসলেই যাব। নিস্তব্ধ বাড়িটা হুট করেই মানুষে ভরে গেছে। তাদের কাউকেই চেনে না বেলা। কয়েক হাত দূরে এখনো কিছু লোক গাঁদা ফুল দিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত। বিহানের হাত ধরে এদিক ওদিক তাকালো সে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। রেখাকেও কোথাও দেখছে না। এর মধ্যে বিহানও হাত ছাড়ানোর জন্য বারবার বলছে। রেগে গিয়ে বেলা চোখ রাঙিয়ে তাকালো। এমন শুরু করেছিস কেন বিহান? চুপচাপ দাঁড়াতে পারিস না? কি হয়েছে? বিহান তখন নাক মুখ কুচকে উত্তর দিল, ওই যে ওখানে মনে হয় আয়াজ ভাইয়া দাঁড়িয়ে আছে, চলো ওনার কাছে যাই। বিহানের ইশারাকৃত স্থানে বেলাও তাকালো। দূর থেকে আদ্র চোখে দাগটা নজরে এলো তার। সুতরাং আদ্রকে আয়াজ ভেবেই এগুলো সে। আদ্র তখনও ফোনে কি যেন করছিল। বেলা মৃদু স্বরে ডেকে বলল, আয়াজ ভাইয়া, রেখা আন্টি কোথায় জানেন? আদ্র ফোন থেকে চোখ সরালো। আপাদমস্তক দেখে নিল বেলাকে। তারপর প্রচণ্ড অনীহা প্রকাশ করে ফোনের স্ক্রিনের দৃষ্টি স্থির করলো আবার। বেলা আদ্র সূক্ষ্ম দাগটা দেখতেই চুপসে গেল। নেত্রজোলা হলো অস্থির। আদ্র এখনও গালে ব্যান্ডেজ করেনি। সে মনে মনে ভাবলো, এত বেপরোয়া কেন লোকটা। তখনই আদ্র গম্ভীর স্বরে বলল, উপরের প্রথম রুমটাই আম্মু আছে, আরুর কাছে। এরপর আর কিছু বলেননি আদ্র। বেলাকে ধন্যবাদ বলার সময়টুকু দেয়নি। চোখ দাদানো অপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেল মাত্র। আদর এহেন উৎকট আচরণে কিংকর্ত বিমূঢ় হলো বেলা। কাল সন্ধ্যায় এমনই অপেক্ষা করছিল আদ্র। বেলা বুঝতে পারছে না আদ্র এমন ব্যবহার করছেই বা কেন। ভাবনার অনুকূল পাথরেই হাত ছেড়ে দৌড়ে অন্যদিকে চলে গেল বিহান। সবার সম্মুখে বেলা দমক দিতে পারলো না। বিহানকে রেখেই উপরে চলে গেল। সিঁড়ির কাছে রুমটায় একবার উকি দিতেই রেখাকে দেখতে পেল। আর ওকে গহনা পরে দিচ্ছেন তিনি। প্রফুল্লতায় মুখশ্রী উজ্জ্বল করছে ওনার। ঠোঁটে অমায়িক হাসি। রুমের দরজায় চোখ পড়তেই বেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ডেকে উঠলেন রেখা। ওখানে দাঁড়িয়ে আছো কেন? বেলা, এখানে এসো। বেলা আস্তে ধীরে ওনার কাছে গিয়ে দাঁড়ালো। রেখা প্রফুল্ল মনে আবারও বলে উঠলেন, দেখো তো বেলা, আমার মেয়েটাকে সুন্দর লাগছে না? জি আন্টি, আর ওকে ভীষণ সুন্দর লাগছে। আরও মাথা নিচু করে লাজুক হাসলো। এক পলক বেলার দিকে তাকিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। বরপক্ষ এসে পড়েছেন। তা নিয়ে তোড়জোড় একটু বেশি শুরু হয়ে গেছে চারপাশটায়। বেলা সবার সঙ্গে ড্রয়িং রুমের পাশটায় যাচ্ছিল। হঠাৎ কেউ তার হাত ধরে আটকে দিল। টেনে নিয়ে যেতে লাগলো সামনের দিকে। বেলা বিতনয়নে হাটটির মালিকের দিকে তাকালো। তার মুখ দেখা যাচ্ছে না। পরনে কালো রঙের পাঞ্জাবি, চুল ভেজা, মাত্রই গোসল করে এসেছে বোধহয়। বেলা তৎক্ষণাৎ বুঝে ফেললো এটা আদ্র। সে তাকে বাড়ির পিছনের দিকটায় নিয়ে এসেছে, লম্বালম্বি বারান্দায়। বেলার হাত ছেড়ে দিল সে। কপালের ভেজা চুলগুলো এক হাত ঠেলে বলল, এত সাধারণভাবে না আসলেও পারতেন বেলা, এইভাবে আমাকে অশান্ত না করলেও পারতেন। বেলা ঠোঁট কামড়ালো, অবস্তুত হলো খুব। ভর কারণ বলতে চাইলেও, আপনি তখন এইভাবে কথা বলছিলেন কেন? আপনি তো বলেছেন দূরে থাকতে। কিন্তু আমি। থেমে গেল বেলার কণ্ঠ। আদ্র এগিয়ে এলো, ছুঁয়ে দিল বেলার নেত্রপল্লব।
বেলা চমকিত হয়ে চোখ বন্ধ করে নিয়েছে। পাপড়িগুচ্ছ বৃদ্ধাঙ্গুল চালাতে চালাতে আদর স্বাভাবিক শান্ত স্বরে বলল, সামনে ইলেকশন বেলা, আমি যখন তখন যে কারোর সামনে আপনার সঙ্গে কথা বলতে পারবো না। শত্রুরা পথ পেতে থাকে আমার ক্ষতি করার জন্য। আপনাকে আমার সঙ্গে দেখলে আপনারও ক্ষতি করতে চাইবে, আমি সেটা অবশ্যই চাইবো না বেলা। আদ্র থামলো। বেলা তখন চোখ মেলেনি, শক্ত মনে দাঁড়িয়ে আছে। আদ্র খুব নিকটে, অতি ঘনিষ্ঠে। আদ্র বেলার বন্ধ চোখে চেয়ে থেকে ডিমে যাওয়া স্বরে আবার বলল, বেলা, আপনি আমার দুর্বলতা নন, শক্তি হবেন। অপ্রিয় নন, প্রিয় বেলা হবেন। সুদূর হতে কোয়েল পাখি ডাক শোনা যাচ্ছে। পাষাণ সুযোগটির আজ একটু দয়া হচ্ছে বোধহয়। তেজ নেই অত। বেলা রিকশায় উঠে অন্যটা কোলে কাটিয়ে বসলো। রিকশা চালক তার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, কেমন আছো মা? আজকে এত দেরি করে আইলা যে, শরীর সুস্থ আছে? বিনিময়ে হাসলো বেলা। জি চাচা, ঠিক আছে। আসলে ঘুমাচ্ছিলাম তো, আসতে সত্যি দেরি করে ফেলেছি। ওহ, আমি আরো ভাবছিলাম আপনি আর আইবেন না। যাত্রী একখানা উঠাই তো নিছিলাম, শুধু দামে পটে নাই। বেলা বিনয়ী ভঙ্গিতে বলল, আপনার আমার জন্য শুধু শুধু দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই চাচা। আমি কোনো সময় টিউশনি করি না, আর ঠিকানা আমার নিজেরও জানা নেই। আপনি কষ্ট করে আর দাঁড়িয়ে থাকবেন না। এই কথার পিঠে শব্দ করে হাসলো রিকশা চালক করিম। বলল, আরে কি কর মা, কষ্ট কিসের? আদ্র স্যার আমার বিশেষ কইরা কাজখানা দিছে, এইটা আমার জন্য অনেক। উনি না থাকলে রিক্সাও চলাতে পারতাম না, পরিবার নিয়ে না খায়া মরতে হইতো। বেলা শুনলো, তবে কিছু বলল না। ট্রাফিকের লাল বাতি জ্বলে উঠতেই থেমে গেল সব গাড়ি, সেই সঙ্গে তাদের রিক্সাও থেমে গেছে। বেলা বিরক্ত হলো খুব। এমনিতেও আজ বের হতে দেরি করে ফেলেছে সে, তার উপর এই জ্যাম। বিরক্তিতে বার কয়েক স্তব্ধ নিঃশ্বাস ফেলল সে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে যান্ত্রিক শহরটাকে দেখতে লাগলো। জ্যাম ছাড়তে এখনো ক্ষীণ দেরি, যানবাহনের বীরখ। এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হঠাৎ ডান পাশের ফুটপাতে দৃষ্টি স্থির হলো বেলা। আদ্র ইয়ানির তার দলবল নিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে, পরনে সাদা পাঞ্জাবি। ফর্সা মুখটা ঘেমে রক্তিম রং ধারণ করেছে, চোখে কি ভয়ঙ্কর তিরক্ষা। যেন কোনো বিষয়ে ভীষণ বিরক্ত সে। নাক কুচকে পাশে ছেলেটাকে দমক দিচ্ছে একটু পর পর। সবার হাতেই অনেকগুলো কাগজের কাঠ। বেলা চেয়ে রইল, আখি জোড়া দৃষ্টি ফেরাতে নারাজ। রিক্সা চালক আদ্রকে দেখতে পেলেন, উৎফুল্ল মনে হেসে বললেন, মা, এটা আদ্র স্যার না? সামনে তো ভোট হইব, ওইটার লাইগা বাইরে নামছে মনে হয়। খাড়ান, ওনারে ডাকি। বেলা সঙ্গে সঙ্গে মানা করে উঠল, দরকার নেই চাচা, আপনি হয়তো ব্যস্ত। রিক্সা চালক হতাশ হলো, তবুও বেলার মতামতকে প্রাধান্য দিয়ে বলল, আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। আদ্র বেলাকে দেখতে পায়নি, ব্যস্ত পায়ে চলে গিয়েছে সেখান থেকে। বেলা অন্যমনস্ক হয়ে পড়ে, ভাবে কি কঠিন লোককে নিজের মন দিতে বসছে সে, যার সাথে স্বাধীনভাবে দেখা করা নিষেধ, কথা বলা নিষেধ। এই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক বেশি থাকে। বেলারও তার ব্যতিক্রম হয়নি। জ্যাম ছেড়ে দিয়েছে, একে একে চলতে শুরু করেছে সকল যানবাহন। সন্ধ্যা 7:45, রাত হয়ে গেছে প্রায়। চিন্তিত বেলা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। বাহিরের অবস্থাও ভালো নয়, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। বেলা একবার নুপুরের দিকে তাকালো, মেয়েটির লেখা শেষ প্রায়। একটু পর খাতাটা তাকিয়ে দিতেই বেলা দ্রুত দেখে নিল লেখাটি। শেষে পড়া দাগিয়ে চেয়ার ছেড়ে উঠতে নিতেই নুপুরের মা ঢুকলেন রুমে। বেশ খাটোমাটো মহিলা তিনি, খুদখুদে স্বভাবের। বেলা তাকে দেখে মৃদু কণ্ঠে সালাম দিল। মহিলা সালামের উত্তর নিল না, গমগমে সুরে বলল, তুমি এমন করলে তো হচ্ছে না বেলা। এত গাফিলিটু করলে আমার মেয়েকে পড়ানোর দরকার নেই। প্রতিদিন দেরি করে আসলে আমার মেয়ে বাকি পড়া পড়বে কখন? বেলা এক পলক নুপুরের দিকে তাকালো। সে চুপচাপ মাথা নিচু করে খাতা তাকাচ্ছে। অত্যন্ত নম্র স্বরে বলল, বেলা, আমিও মানুষ আন্টি, মাঝে মাঝে দেরি হতেই পারে, কিন্তু তাই বলে আমি তো ইরেগুলার নই। পারলে শুক্রবারও পড়িয়ে যাই ওকে। ভালো লাগলো না বেলার কথাগুলো। মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বললেন, এত সব আমি জানি না। তুমি যদি টাইম মতো না আসতে পারো তাহলে আমার মেয়ের জন্য অন্য টিচার খুঁজতে বাধ্য হব আমি। বেলার এবার প্রচন্ড রাগ হলো, তবে তা প্রকাশ করলো না সে। খুব শান্তভাবে হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে বলল, তবে নতুন টিচার খোঁজা শুরু করে দিন আন্টি, আমি আর নূপুরকে পড়াতে পারছি না।
নূপুরের মা চোখ বড় বড় করে তাকালেন, বিস্ফোরিত কণ্ঠে বললেন, মানে কি বলছো এসব? কয়েকদিন পর আমার মেয়ের পরীক্ষা, আমি এখন নতুন রেজাল্ট পাবো কোথায়? বেলা মুচকে এসে প্রত্যুত্তর করলো, আপনার আগে ভাবা উচিত ছিল আন্টি। আমি আসি, ভালো থাকবেন। বেলা বেরিয়ে পড়লো ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে চিন্তায় মৃত্যুগ্রস্ত সে। বাহিরের অবস্থা আশঙ্কাজনক। এদিকটায় রিক্সা সিএনজি দেখা মেলা মানে মূল্যবান কিছু পাওয়া, তার উপর ছাতাও আনেনি সে। জবুতবু হয়ে নূপুরের বাড়ি সদরের দিকটায় দাঁড়ালো বেলা। ব্যাগ থেকে ফোন বের করলো, ডায়াল লিস্ট থেকে আদ্র নাম্বার বের করেও কল দিতে ভীষণ দ্বিধাগ্রস্ত করছে সে। সামনে তাকিয়ে একবার দৃষ্টি পরখ করে নিল বেলা, এরপর অনেকটা ইচ্ছা বিরুদ্ধেই কল লাগালো তাকে। একবার রিং হলো, দুবার রিং হলো, তৃতীয়বারের সময় কল ধরলো আদ্র, তবে কিছু বললো না। বেলা মিনমিনিয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো, শুনছেন আপনি? আদ্র গম্ভীর সুরে প্রশ্ন, কোথায় আপনি? বাসায় পৌঁছেছেন? না, বৃষ্টির কারণে বের হতে পারছি না। করিম আঙ্কেল নিতে আসেননি আপনাকে? আসেননি বোধ হয়, আমি দেখছি না ওনাকে। এখানে গাড়ি ঘোড়াও নেই, আমি বুঝতে পারছি না কিভাবে যাব। আপনি এখন কোথায়? স্টুডেন্টের বাসায় আছি। আদ্র কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, ওখানে থাকুন, আসছি আমি। আধা ঘন্টা পার হয়ে গেল, আদ্র দেখা নাই। ক্ষীণ ভয়টা এবার মারাত্মক হলো যেন। শীত লাগছে প্রচন্ড। বেলা বাসার একটু ভেতরে গিয়ে দাঁড়ালো সিঁড়ির কাছে। আদ্র এলো তার কিছুক্ষণ পরেই। বাসার কোথাও বেলাকে দেখতে না পেয়ে নিমেষে বুক ভারী হলো তার। অস্থির চিত্তে আশপাশটায় আবারও চোখ বোলালো। নিঃশ্বাসের গতি এলোমেলো, হৃদযন্ত্রের আওয়াজ অস্বাভাবিক দ্রুত। বেহিসাবি হয়ে উঁচু কণ্ঠে ডাকতে লাগলো বেলাকে। প্রচণ্ড বৃষ্টির মাঝে সেই ডাকটি স্পষ্ট শুনতে পেল বেলা। সে দ্রুতপদে বেরিয়ে এলো বাসা থেকে। আদ্র পরনে এখনো সেই সাদা পাঞ্জাবি যা বৃষ্টিতে ভিজে তার গায়ের সঙ্গে লেপটে আছে। চোখে শিরা উপশিরা লাল আবায় সিক্ত হাওয়াচ্ছে সে। স্থির দৃষ্টি বেলার মুখপানে। বেলা আলতো করে ডাকতে চাইল। আদ্র সময় নিল না, এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কাঁধে কপাল ঠেকিয়ে চুপ করে রইল অনেকক্ষণ। বেলা তার কাপা হাতটি আদ্রর পিঠে রাখলো, আশ্বস্ত করে বলল, অস্থির হবেন না, আমি ঠিক আছি। আদ্র শুনল না, ওভাবেই রইল। তারপর একটু শান্ত হয়ে নিষ্প্রাণ স্বরে আওড়ালো, আমি আপনাকে অনেক খুঁজেছি বেলা। অনলের তীব্রতা বাড়ছে, প্রচন্ড ঝড়ে ওলট পালট হচ্ছে সবকিছু। বৃষ্টির সে কি ঝপাট শব্দ, অশান্ত বক্ষস্থলে গাঢ় যন্ত্রণা। আদ্রের জড়িয়ে ধরা দারুণ পাল্টে গেছে, বাদন হয়েছে আরো প্রগাঢ়। কাঁধে আগের মতোই কপাল ঠেকিয়ে অনবরত নিঃশ্বাস নিচ্ছে সে। বেলা এক পলক আদ্রকে দেখতে চাইল, কিন্তু তার কাটা দাগযুক্ত গাল ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না তার। ধীর স্থির বেলা পিঠে থাকা হাতটা আলতো বোলালো, মৃদু স্বরে বলল, শান্ত হন আদ্র, ছাড়ুন। আদ্র নিজ জায়গা হতে বিন্দুমাত্র সরল না, ওভাবেই রইল। বেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ছেন না কেন? কেউ দেখে ফেলবে। আদ্র সরে এলো মুহূর্তেই। তার চোখ এখন রক্তলাল, কপালে অসংখ্য বলিরেখা বাজ। অনিমেষ চোখে একবার বেলা দিকে তাকালো সে। তার সঙ্গে সঙ্গে বেলাও দৃষ্টি কাকবেজা হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বেলাও বৃষ্টিতে কাকবেজা হয়ে আছে। লাল রঙের কামিজটি ভিজে একাকার, নিকৃষ্ণ কেশ বয়ে অবিরাম পানি ঝরছে। আদ্র তৎক্ষণাৎ অন্যদিকে তাকালো, প্রশ্ন করলো, ছাতা এনেছেন? বেলা ছোট করে জবাব দেয়, না। ওদিকটায় গাড়ি রেখে এসেছি আমি, আসুন। আদ্র নিজের হাতের মুঠোয় বেলার হাত গুজে নিল প্রবল অধিকারবোধ নিয়ে। বেলা নিশ্চুপভাবে তার সঙ্গে হাঁটছে, মাঝে মাঝে আর চোখে দেখছে তাকে। সদূরে গাড়ি পার্ক করা, দৃষ্টি করুন, জনমানবহীন এলাকাটা আরো নিস্তব্ধ লাগছে। গাড়ি দরজা খুলে বেলাকে ঢুকতে ইশারা করলো আদ্র। বেলা বিনা বাক্যে ভয়ে ভেতরে ঢুকে পড়ল। আদ্র ড্রাইভিং সিটে বসে গাড়ির জানালাগুলো লাগিয়ে দিল এক এক করে। এসি আগে থেকেই বন্ধ। পিছনের সিট থেকে একটা কালো রাঙা জ্যাকেট নিল আদ্র। বেলার পানে এগিয়ে দিয়ে বলল, জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিন বেলা। বেলা বাইরে তাকিয়েছিল, শরীর ভিজে থাকার কারণে হঠাৎ হঠাৎ কেঁপে উঠছিল সে। চোখ বুজে আসছিল ক্লান্তিতে। আদ্রর কথার গোর কাটলো তার। চমকিত হয়ে জিজ্ঞেস করলো, জি। আপনার জামাটা একটু বেশি পাতলা বেলা, জ্যাকেটটা পরে নিন। বেলা অপ্রস্তুত হলো ভীষণ। অপ্রতিভভাবে জ্যাকেটটা নিল, গায়ে জড়িয়ে নিল। পরক্ষণেই গাড়ি স্টার্ট দিয়ে আদ্র গম্ভীর স্বরে আবার বলল, আমি করিম আঙ্কেলকে বলে দেবো আরো সাবধান হতে। ওনার থেকে ওনার নাম্বারটা মনে করে নিয়ে নেবেন। তার প্রয়োজন নেই।
কেন? ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন ছিল আদ্র। বেলা মলিন কণ্ঠে বলল, আমি আসলে টিউশনিটা ছেড়ে দিয়েছি। নতুন টিউশনি না পাওয়া অবধি এটার ঝামেলা কয়েকদিন নেই। তাতে কি আপনার ভার্সিটি নেই? করিম আঙ্কেল ভার্সিটি পৌঁছে দেবেন আপনাকে। বেলা কথা বাড়াতে গিয়েও আবার চুপ হয়ে গেল। সে বৃষ্টিতে বেশিক্ষণ ভিজতে পারে না। জ্বর, সর্দি, মাথা ব্যথা, নাজেহাল অবস্থা হয়। এখনো মাথা ব্যথার অসহনীয় যন্ত্রণায় চোখ খুলে রাখা দায় হয়ে পড়ছে তার। আস্তে আস্তে শরীরের সম্পূর্ণ বর সিটে ছেড়ে দিল বেলা। আধগোলা চোখে অস্পষ্ট দেখতে পেল। গভীর মুখে আদ্র ব্রু কুচকে ড্রাইভ করছে, বেলার দিকে তাকাচ্ছে না। অথচ ঘুমিয়ে যাওয়ার আগ অবধি বেলা আদ্রর দিকেই তাকিয়েছিল এক মনে নির্বিশেষভাবে। বৃষ্টি এখনো কমেনি। নির্জন রাস্তার একপাশে গাড়ি দাঁড় করানো। হেডলাইটের আলোয় যা একটু রাস্তা দেখা যাচ্ছে। গাড়ির ছোট্ট বাতিগুলো আদ্র নিভে দিয়েছে। আবছা আলোয় বেলা ঘুমন্ত মুখখানা নিষ্পলক চেয়ে আছে সে, গভীর তৃষ্ণাতুর দৃষ্টিতে। প্রিয়তমাকে মন ভরে দেখা তৃষ্ণা। ঘুমিয়ে থাকলেও শীতে মেয়েটার শরীর থেকে থেকে কাঁপছে, নাক লাল হয়ে আছে। আদ্র ঠোঁটে অকারণেই ক্ষীণ হাসি বিদ্যমান। হাত বাড়িয়ে বেলাকে নিজের বুকে টেনে নিল সে। এক হাতে বেলাকে আঁকড়ে অন্য হাতে দিয়ে এলোমেলো চুলগুলো কানের পেছনে ঠেলে দিয়ে অতি স্তনপর্ণে অদর ছোঁয়ালো তার কপালে। এরপর বেলার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, শুনছেন বেলা, আপনি পাশে থাকলে আমার ক্লান্তি আসে না। সায়েদ সাহেব আজ অফিসে যাননি। বাসায় থেকেই জমি বেচার কাজগুলো সেরে ফেলেছে। সকালেই একজন লোক নগদ 10 লক্ষ টাকা দিয়ে গেছেন সায়েদ সাহেবকে। বিনিময়ে নিজের প্রাণপ্রিয় জমিটি লোকটির নামে লিখে দিতে হয়েছে তার। সে থেকে এখন পর্যন্ত সবাই বসে আছে তিনি। টেবিলে থাকা এত এত টাকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন একটু পরপরই। রবি বেগম মন খারাপ করে কাজ করছেন। স্বামীর কষ্টে তার ভেতরটাও সূক্ষ্ম ব্যথায় কাতরাচ্ছে। বিহানও আজ ভদ্র ছেলের মতো চুপচাপ টেবিলে বসে আছে। বাড়িটা কেমন ভূতের বাড়ি হয়ে গেছে, শব্দহীন, বিষণ্ণ প্রত্যেকটা মানুষ। বেলা আস্তে করে বাবার পাশে বসলো, মৃদু কণ্ঠে ডাকলো, বাবা। সায়েদ সাহেব যেন শুনতে পেলেন না। বেলা আরো একবার ডাকতেই সম্বিত ফিরল না। হচ্চকে বলল, কি কি হয়েছে? বেলা আগের মতোই বলল, এত চুপচাপ বসে আছো কেন? নাস্তা খাবে না? হ্যাঁ খাবো, আসলে খোদার কথা টের পাইনি। বিহানকে ডেকে নিয়ে আই যা। বলতে বলতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। কয়েকবার প্রভা বেগমকে ডাকলেন জলদি খাবার আনার জন্য। স্বামীটাকে প্রভা বেগম হদন্ত পায়ে খাবার নিয়ে এলেন এক্ষুনি। বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব। পরিবারের এই তীব্র জটিলতা ভেতরে ভেতরে হতাশায় ভরে দিল তাকে। টিউশন না থাকায় ভার্সিটির পর বাসায় থাকা হয় বেলা। হাতে অত কাজ থাকে না। বাসায় বসে বসে টিভি দেখে নতুবা ঘুমায়। বলা যায় অনেকটা অলস সময় কাটছে তার। এর মধ্যে বেলাকে একদিন ডেকে নিয়ে এলেন রেখা। সোফার সামনাসামনি বসিয়ে কিছু মেয়েদের ছবি ধরিয়ে দিলেন। চিন্তিত হয়ে বললেন, দেখো তো বেলা, কোন মেয়েটাকে তোমার বেশি পছন্দ হয়? আমি আসলে বুঝতে পারছি না। বেলা হাতে থাকা ছবিগুলোর দিকে তাকালো। খুঁজে খুঁজে সবার শেষে যে ছবিটা ছিল সেই মেয়েটাকে পছন্দ হলো তার। গায়ের রং খুব ফর্সা মেয়েটার। হলুদ শাড়ি যেন জল করে ফুটে উঠছে, মিষ্টি মুখশ্রী, মায়াময়। রেখাকে ছবিটা দিয়ে বেলা বলল, এই মেয়েটা দেখতে সুন্দর আন্টি। আমারও এই মেয়েটাকেই খুব ভালো লেগেছে, কিন্তু ওই যে নীল শাড়ি পরা একটা মেয়ে আছে না, ওকেও আমার খুব ভালো লেগেছে। তাই বুঝতে পারছিলাম না কাকে ফাইনাল করব। তুমি আমাকে চিন্তামুক্ত করে দিলে। বেলা কৃতজ্ঞতার সমেত হাসলো। আয়াজ এবার মিটিমিটি হেসে বলল, বেলা, মাকে জিজ্ঞেস করো মা কেন এত মেয়ের ছবি জোগাড় করেছে। আজের কথা শুনে বেলা জিজ্ঞাসা চোখে তাকালো রেখার দিকে। তখন রেখা কপট রাগ নিয়ে বললেন, এত জিজ্ঞাসার কি আছে? বেলাকে আমি এমনিই বলতাম। তারপর বেলাকে বললেন, বেলা, এই মেয়েকে আমি আমার ছেলের জন্য ঠিক করেছি। আমারও তো ইচ্ছে করে ছেলের বিয়ে দিতে, তাই না? আরুর বিয়েটাও তো হয়ে গেল। এখন এদের মধ্যে কেউ একজন মেয়েটাকে বিয়ে করলেই শান্তি। বেলা আর চোখে একবার আদের দিকে তাকালো। সে আপাতত ফোন চালাতে মশগুল। আয়াজ দায় সারাভাবে প্রত্যুত্তর করলো, ভাইয়েরটা জানি না, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। চৈতি এখনো ছোট, ওর অনার্স শেষ হলেই তোমার ইচ্ছা পূরণ হবে। বেলা বিহবল হয়ে প্রশ্ন করলো, এই চৈতিকে? আয়াজ মুচকে আসলো, ফিসফিসিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড।
অমনি ছবিগুলো টেবিলে রাখতে রাখতে রেখা বললেন, এমন চুপি চুপি বলার কি আছে? সব আকাম তো আমার সামনেই করিস, ফাজিল ছেলে, গাধা। বেলা অবাক হয়ে রেখার আয়াজের দিকে চেয়ে রইল। পরক্ষণেই খুব হাসি পেল তার, নিঃশব্দে হাসতে লাগলো। রেখা টেবিলের সবগুলো ছবি পাশে রেখে হলুদ রঙের শাড়ি পরা মেয়েটির ছবি আদ্রর দিকে এগিয়ে দিলেন। প্রবল আগ্রহ নিয়ে বললেন, দেখ তো আদ্র, তোর এই মেয়েটাকে কেমন লাগে? আদ্র নেত্রজোড়া ফোনের মাঝেই নিবদ্ধ রাখলো, নির্লিপ্ত সুরে বলল, ভালো লাগেনি। তুই দেখেছিস ছবিটা? ফোন রাখ, রেখে টেবিলে থাকা ছবিটার দিকে তাকা। আদ্র তবুও তাকালো না, বলল, দেখে লাভ নেই, এদের ভালো লাগবে না আমার। রেখা রাগমিশ্রিত কণ্ঠে বললেন, কেন? মেয়েটা তো সুন্দরী। আদ্র বেলার মলিন মুখশ্রীতে গভীর দৃষ্টি ফেলে অকপটে বলল, আমি এমন মেয়েকে বিয়ে করব মা, যার সাধারণতায় আমি বারবার মুগ্ধ হব। পরিবেশ থমথমে, সেই থমথমে ভাবটা নিমিষেই কাটিয়ে আয়াজ মিটিমিটি হেসে উঠল। তবুও রেখার শীতলতা কমল না। তিনি হুজুরি দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, এমন মেয়ে কোথায় খুঁজবো আমি, যার সব কিছুতে তুই মুগ্ধ হবি? পছন্দ কি আগে থেকে করে রেখেছিস নাকি? কে মেয়েটা? আদ্র ফোনের স্ক্রিনে মনোযোগ দিল, গভীর স্বরে বলল, পরের সময় হলে বলবো, আপাতত জেনে রাখো তুমি তাকে চেনো। ভ্রু কুঞ্চিত হলো রেখার। তিনি মেয়েটাকে চেনেন। তার জানা মতে বেশ কিছু মেয়ে আদ্রকে পছন্দ করে, কিন্তু আদ্র কখনো আগ্রহ প্রকাশ করেনি সেখানে। তার সঙ্গে কথা বলতেও কখনো দেখেনি রেখা। তবে কে হতে পারে? মস্তিষ্কে চাপ প্রয়োগ করলেন তিনি। কৌতূহলী মন উতলা হয়ে উঠল ভীষণ। মায়ের হাবভাব বুঝে আদ্র আগেই জানিয়ে রাখলো, আমি কিন্তু এখন কিছুই বলতে পারবো না তোমাকে, সময় আসুক এমনিতেই জেনে যাবে। রেখা দমলেন না, চিন্তিত মুখে রাজ্যের ভাবনা জুড়ে দিলেন। আয়াজ তখন বেলাকে জিজ্ঞেস করলো, তুমি বলো তো বেলা, তুমি আদ্র ভাইয়ের পছন্দের মানুষকে চেনো? আজ ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি খেলা করছে। বেলা হকচকে যায়, মিনমিনে উত্তর দেয়, আমি কিভাবে জানবো? রেখাও সায় দিল বিরক্তি কণ্ঠে। আয়াজ বলল, আরে ও জানবি কিভাবে? হাদার মতো কথা বলিস কেন? আয়াজ নাকচকে বিড়বিড়ালো, ওই তো জানবে মা, ভাই তো ওকে জান প্রাণ সব দিয়ে দিয়েছে। রোদ্দুরে বেজায় বিরক্ত নিকৃষ্ণ কাকগুলি কাকা শব্দে বিশাল তোড়জোড় করছে তারা। অনেকে পাশে ঝিল থেকে স্নান করে কারেন্টে তারে এসে বসেছে। শরীর জাকিয়ে গায়ের পানিগুলো ঝেড়ে ফেলছে বারবার। চোখ মুখ কুচকে একবার সেদিকে তাকালো বেলা। কাঁধের ব্যাগটা আর একটু চেপে নিল। কলেজ শেষ হয়েছে আরও আধা ঘন্টা আগে, কিন্তু রিক্সা চালক করিম এখনও আসছে না। ঘেমে পরনে কামিজ শরীরের সঙ্গে লেপটে গেছে যেন। সবর ফোনে কল এলো তার। ফোন হাতেই ছিল, স্ক্রিনে আদ্র নামটা ইংরেজিতে গুটিসুটি অক্ষরে বেশি উঠেছে। বেলা একটু অবাকই হলো। 3 দিন ধরে আদ্রর সঙ্গে দেখা নেই তার, আজ হঠাৎ কল দিল কেন? পরক্ষণেই বিস্ময় ভাব কাটিয়ে কল রিসিভ করলো সে। কিছু বলা পূর্বেই আদ্র ওপাশ থেকে ডাকলো, বেলা। বেলা ক্ষীণ থমকালো। আদ্র কণ্ঠস্বরে ভাঙা ভাঙা ভাব, দুর্বলতার স্ততফূর্ত আভাস। বেলা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল, ছোট্ট করে জবাব দিল, আপনার ডান দিকে তাকান বেলা। বেলা কাল বিলম্ব করলো না, তৎক্ষণাৎ তাকালো ডান পাশটায়। কালো রঙের একটা গাড়ি দাঁড় করানো, জানালা দিয়ে অস্পষ্ট আদ্র মুখশ্রী দেখা যাচ্ছে। বেলা যেন আরো এক দফা থমকালো, ভরকালো, চমকালো, বিমুট হলো ভীষণ। আদ্রর শুভ্র কপাল জুড়ে সাদা রঙের ব্যান্ডেজ বিরাজমান। নিষ্পলক দৃষ্টি বেলার দিকেই। সে চেয়ে রইল। অবশ থেকে আদ্র দুর্বল কণ্ঠে আবারও বলল, আমি অপেক্ষা করছি বেলা, এদিকে আসুন। ফোনটা কেটে গেল। আড়ষ্ট ঝড়সড়ো বেলা ধীরে ধীরে এগোলো গাড়িটির দিকে। গাড়ির কাছাকাছি আসতেই দরজা খুলে দিল আদ্র। বেলা উঠে বসলো, নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল ক্ষতবিক্ষত আদ্র মুখ প্রাণে। আদ্র হাসলো ক্ষীণ, ডিমে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বেলা সে কথার উত্তর দিল না। তার নিঃশ্বাস আটকে আটকে আসছে, কণ্ঠনালীতে শব্দ জোট থেকে থেকে কেঁপে উঠছে অধৈর্য গল। হাত এগিয়ে আলতো করে কপালে ব্যান্ডেজ ছুলো সে। ছোট্ট করে শুধু বলল, এসব এসব কিভাবে হয়েছে? প্রতি উত্তরে আদ্র মুচকি হাসলো, উত্তর দিল না। গাড়ি স্টার্ট করে ধীরগতিতে চালাতে লাগলো। বেলার অস্থিরতা বেড়েছে দ্বিগুণ, চোখে পানি টলমল। আদ্র হাত জাকিয়ে বেলা আবার জিজ্ঞেস করলো, বলছেন না কেন, কিভাবে হয়েছে এসব? আমি এ হাতে ইনজুর্ড বেলা, ঝাঁকাবেন না, ব্যথা পাচ্ছি। বেলার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। কিছু বলতে নিলেই তাকে থামিয়ে আদ্র বলল,
এখন কিছু জিজ্ঞেস করবেন না বেলা, আমি সব বলবো। একটু অপেক্ষা করুন, ড্রাইভ করতে কষ্ট হচ্ছে আমার, একটু নিরিবিলি জায়গায় যেতে চাচ্ছি। বেলা নিশ্চুপ হয়ে যায়। নত হলো তার মস্তক, আঁখি জোড়া বেয়ে পানি গড়াচ্ছে। কষ্ট হচ্ছে তার, প্রচন্ড যন্ত্রণা। গাড়ির সামনের কাছে ফোন ফিট করে রাখা। যান্ত্রিক শহর পেরিয়ে নিরিবিলি রাস্তায় ঢুকতেই বেজে উঠল তা। স্ক্রিনে মা নামটা ভাসমান। আদর্শের দিকে এক পলক তাকালো। বেলাকে বলল কল রিসিভ করতে। বেলাও তাই করলো। তৎক্ষণাৎ গমগমে গলায় রেখা বলে উঠলেন, কোথায় তুই? আদর্শ স্বাভাবিক স্বরে উত্তর দিল, ক্লাবে আছি। মুহূর্তেই তেতে উঠলেন তিনি। এই, তোর লজ্জা করে না? আবারও ওখানে গিয়েছিস কেন? তুই কি আমাকে মেরে ফেলতে চাস আদ্র? প্রথমে তোর বাবা রাজনীতির কারণে মারা গেল, এখন তুইও মরার জন্য কি এসব করছিস? আমার সুখ কি তোদের সহ্য হচ্ছে না? এটুকু বলে থামলেন রেখা। উগ্র মেজাজটা অল্প শান্ত হলো। নমনীয় কণ্ঠে অনুরোধ করলেন, রাজনীতি ছেড়ে দে বাবা, কি লাভ এসব করে? তুইও কষ্ট পাচ্ছিস, আমরাও কষ্ট পাচ্ছি। আমাদের কথা অন্তত ভাব, ছেড়ে দে বাবা। আদ্রর জবাব না পেয়ে ব্যস্ত হয়ে পড়ল রেখা। কাতর স্বরে ডাকতে লাগলো, আদ্র, শুনছিস বাবা? আদ্র। আদ্র জোরালো নিঃশ্বাস ফেললো। প্রত্যুত্তরে শুধু বলল, আমার আসতে রাত হবে মা, রাখছি। ওপাশ থেকে রেখার কান্নার আওয়াজ ছাড়া কিছু শোনা গেল না। গাড়ি থামালো তার একটু দূরেই, নির্জন স্থানে। রাশি রাশি গাছপালা আর কিছু ট্রাকের আনাগোনা মাত্র। গাড়ির সব জানালা খুলে দিল আদ্র। বাধা না পেয়ে বাতাসগুলি মুক্ত হয়ে ছড়িয়ে পড়লো গাড়ির ভেতর। এলোমেলো হলো বেলার ললাটে ক্ষুদ্র ক্ষুদ্র কেশ। মাথার ঘুমটা, ক্লান্ত শরীর সিটে এলিয়ে দিল আদ্র। নিমিশেষ চোখে তাকালো বেলা, নত মুখে দুহাত বাড়িয়ে দিল। নিষ্পাপ স্বরে আবদার করলো, একটু বুকে আসবেন বেলা। বেলা সময় নিল না, দূরত্ব কমালো। মিশে গেল আদ্রর বক্ষস্থলে। আদ্রর বক্ষস্থলে নীরবভাবে লেপ্টে আছে বেলা। কানা থেমেছে ক্ষীণ, ঢুকরে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। গাঢ় নিঃশ্বাসগুলো আদ্রর শার্ট ব্যাত করে শরীরের উষ্ণতা ছুঁয়ে দিচ্ছে যেন। আদ্রের পুরুষালী শক্ত ডান হাতটি মোলায়েমভাবে বেলার চুলের বাজে রাখা। আলতো করে হাত বোলাচ্ছে সে। লাউ স্বরে বলল, শান্ত হন বেলা, শার্ট ভিজিয়ে দিয়েছেন আমার, চোখের পানি শুকিয়ে যাচ্ছে না। বেলা সরে এলো তৎক্ষণাৎ, সময় নিল না। ভীষণ অভিমান হয়ে অন্যদিকে তাকালো। আদ্র হাসলো নিঃশব্দে, প্রাণ ভরে দীর্ঘক্ষণ। ঠাট্টার সুরে জিজ্ঞেস করলো, আমি আপনার কে হই বেলা? এই পাশা নেতার জন্য কাঁদছেন কেন? প্রদনের দারুণ নাকের ডগা রক্তিম হয়ে আছে তার, ফলে আছে অল্প। নেত্রে পানির অস্তিত্ব না থাকলেও পাপড়িগুলো এখনো ভেজা। গালে দাগ বসে গেছে নিষ্ঠুর পানির রেখায়। বেলা অন্যদিকেই চেয়ে রইল। অভিমান বলে বেশ কাটকাট গলায় উত্তর দিল, কেউ হন না। আর্দ্রতা রেশ ধরেই বলল, কেউ হই না। বেলা জবাব দিতে পারে না। তার আবারও কান্না পাচ্ছে। চিৎকার করে যদি কান্না করা যেত খুব শান্তি পেত সে। আর্দ্র কপালে ব্যান্ডেজটা অস্পষ্ট হয়ে বারবার ভাসছে চোখে। কি করুন সেই দৃশ্য, কি ভয়াবহ! বেলা চোখ বুজে ফেলে, নিঃশ্বাস নিতে থাকে ধীরস্থিরভাবে। তার জন্য নিশ্চিত অনাকাঙ্ক্ষিত মুক্তির দিকে তাকিয়ে এক আলাদা প্রশান্তি অনুভব করলো আদ্র। অদরে হাসি এনে হানা দিল আরও একবার। মেয়েটা কিভাবে যেন তার সর্বত্র দখল করে নিয়েছে, যার কারণ অবশ্য আদ্র জানা নেই, জানার ইচ্ছেও হয়নি কখনো। কিছু জিনিস না জানায় সে। সংগোপনে থাকা কারণটা বুড়ো বয়সে বেলাকেই নিয়েই ভাববে সে। পুরোনো দিনে কথা ভেবে দুজন দুজনকে জড়িয়ে ধরে হাসবে, উল্লাস করবে। ভাবতেই তো সুখ সুখ আনন্দে মোমো করছে পরিবেশটা। বেলা কবজি জোর করে টেনে নিজের বুকে আবারও মিশিয়ে নিল আদ্র। বেলা সরতে চাইল, বাঁধন শক্ত হলো, গভীরতা বাড়ল। আদ্র থমথমে আওয়াজে সাবধান করলো, নড়বেন না বেলা, হাতে ব্যথা পাচ্ছি কিন্তু। বেলা থেমে যায়, ভুলেও আর নাড়াচাড়া করে না। লোকটা পাশে থাকলে নিজেকে দুর্বল লাগে তার। শরীরের সব শক্তি দ্রুত হয়ে কেমন নেতিয়ে পড়ে। আদ্রের বুকের বাঁদিকটায় মাথায় রেখে হেলে পড়লো বেলা। শার্ট ব্যাত করে গলার কাছে নজর যেতেই সাদা রঙের আরও একটি ব্যান্ডেজ দেখতে পেল। বেশ দীর্ঘ ব্যান্ডেজ। দেখা মাত্র সরে আসতে চাইলো বেলা। আদ্র দিল না। বাধ্য হয়ে ওভাবে জিজ্ঞেস করলো, আপনার বুকে এটা কিসের ব্যান্ডেজ? ক্ষীণ বগ্র শোনালো তার কণ্ঠ। আদ্র নির্বিকার স্বরে উত্তর দিল, আঁচড় লেগেছে বোধহয়। সামান্য আচরে কেউ এত বড় ব্যান্ডেজ করে? আপনার আমাকে বোকা মনে হয়? আদ্র কপালে দৃঢ় বাজের রেখা দিল। একদম না। বেলা সে কথা কানেই তুলল না। কণ্ঠে নমনীয়তা এনে কাতর গলায় জিজ্ঞেস করলো,
মিথ্যে বলছেন কেন আদ্র? এসব কিভাবে হয়েছে? হাত, বুক, কপাল এগুলো ছাড়াও কি আরো ক্ষত আছে? আছে। যতটা শান্ত আর নির্লিপ্তভাবে আদ্র কথাটা বলল, তার থেকেও দ্বিগুণ অশান্ত হলো বেলার মন। চোখে দারুণ জ্বালা হচ্ছে, তবে না কাদার অসহ্য প্রয়াস চালিয়ে যাচ্ছে সে। দাঁড়ালো নখ দিয়ে খামচে ধরল আদ্রর বুকের শার্ট। আদ্র ব্যথাও পেল, কিছু বলল না। বেলা শুকনো গলায় আওড়ালো, আপনি আমাকে এখনো বলছেন না কিভাবে হয়েছে এসব? বেলা কেশবহুল মাথায় নিজের গাল ঠেকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল আদ্র। ওয়ান ওয়ে রোড দিয়ে মাঝে মাঝে ট্রাক গাড়ি শাসা করে চলে যাচ্ছে। বাতাসের গতি একটুর জন্য বহুগুণ বেড়ে যাচ্ছে। সেই সময় একটা ট্রাক আদ্রের গাড়ি অতিক্রম করতেই অনলের ভীষণ তেজি ঝাপটা এসে ছুঁয়ে দিল তাদের। বেলার চুল আবারও এলোমেলো হলো। আদ্র হাত দিয়ে তার সযত্নে গুজে দিল কানের পিছনে। গম্ভীর গলায় খুব কঠিন করে বলল, এইভাবে ভেঙে পড়বেন না বেলা। রাজনীতিবিদদের প্রাণের নিশ্চয়তা থাকে না। আমি তো তাও বেঁচে ফিরেছি। ইনশাল্লাহ এই নির্বাচনে আমারই জয় হবে। নখের সাহায্যে খামচে ধরা হাতটা দৃঢ় করলো বেলা। বলতে চাইলো, রাজনীতিবিদ ভীষণ খারাপ আদ্র, ছেড়ে দিন না এসব। নিজের প্রিয়জন থেকেও কি এইসব পেশা আপনার কাছে বেশি প্রিয়? তবে বলা হয় না তা। অতি স্তনপর্ণে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শুধু। হৃৎপিণ্ডের হাহাকার তৈরি হয়। বেলাকে এলাকার মুখ্য গেটে নামিয়ে গাড়ি ঘোড়ায় আদ্র। বাসায় এখন যাওয়া যাবে না, নির্বাচনের কিছু কাজও বাকি আছে। আপাতত দলে ক্লাবের উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে সে। জানালার কাছে স্থির থাকা ফোনটায় আয়েজের কল আসছে বারবার। আদ্র ধরেনি একবারও, উল্টো ফোন সাইলেন্ট করে দিয়েছে। কিন্তু তখন দেখলো অনবরত কল দিয়েই যাচ্ছে। তখন সপ্তমবারের মতো কলটি রিসিভ করলো সে। সঙ্গে সঙ্গে আয়াজ গলা ফাটিয়ে চিৎকার করে উঠলো, এই তোর ফোন কোথায় থাকে? কতবার কল দিয়েছি খেয়াল আছে? কই তুই? আদ্র জ্বালানা গলিয়ে বাইরে তাকালো একবার। আয়াজের চিৎকার পরোয়া না করে স্বাভাবিক স্বরেই উত্তর দিল, রাস্তায় ক্লাবে যাচ্ছি। তুই অসুস্থ ভাই, এখন অন্তত সব কাজ বাদ দে। তোর চিন্তায় কান্না করছে মা, মুখের দিকে তাকানো যাচ্ছে না। আদ্র ছোট্ট শ্বাস ফেলে বলল, কয়েকদিন পরই নির্বাচন আয়াজ, এখন কোনোভাবে কাজে ফাঁকি দেওয়া যাবে না। আদ্র নাচরবান্ধা ব্যবহারে বেশ বিরক্ত আয়াজ। অনেকটা রাগ নিয়ে বলল, আমার ত্বকে নিয়ে সব সময় ভয় হয়। বাবার মতো ত্বকে হারানোর ইচ্ছে নেই আমার। তবুও আমি তোর স্বপ্নকে সম্মান করি, প্রাধান্য দেই, কখনো তোকে বাধা দেই না। আজ যখন বাধা দিচ্ছি তখন তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। আর কারণটা তুই ভালোভাবেই জানিস। আমি একা মায়ের কান্না থামাতে পারছি না, মা তোকে খুঁজছে বারবার। তুই কি আসবি? শুনে আদ্র অনেকক্ষণ চুপ রইল। হাতে ব্যথা পাচ্ছে সে, অবশ হয়ে আসছে যেন। আয়াজ আবারও ডাকতেই গাড়ি বাড়ির পথে ঘোরালো সে। মুখে বলল, আসছি। এরপর বাড়ি আসার পর রেখা এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করলেন না। আদ্রকে জড়িয়ে ধরে রইলেন, কাতর কণ্ঠে আহাজারি করে উঠলেন, তুই রাজনীতি ছেড়ে দে বাবা, আমরা এমনিতেই তো ভালো আছি, ছেড়ে দে না বাবা, রাজনীতিতে কি আছে? আদ্র তখন শুধু এটুকুই বলেছিল, রাজনীতি আমার স্বপ্ন মা। গভীর রাত, বিছানায় এপাশ ওপাশ করছে বেলা, ঘুম আসছে না। কতক্ষণ যে সে এমনিতেই চোখ বন্ধ করে শুয়েছিল তা ইয়াত্তা নেই। তবুও চোখে ঘুম ধরছে না। তন্দ্রা যেন তুখর শত্রুতা করছে তার সঙ্গে। সুদূর হতে এক নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে। ঘুম না আসার কারণ হিসেবে বেলা সেই পাখিটিকেই দোষারোপ করলো। বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাস্তায় মানুষজন নেই, দোকানপাট বন্ধ। যতদূর চোখ যায় সবার বাড়ি বাতি নেবানো, শুধু বাহিরে ল্যাম্পপোস্ট জ্বলছে। ঘুমের অতলে বাসমান সবাই, একাকী তবে সেই শুধু জেগে আছে। প্রশ্নের চাক্ষুষ উত্তর হিসেবে হঠাৎ আদ্রকে ছাদে দেখতে পেল বেলা। আদ্র বারান্দা দিয়ে যেমন তাদের ছাদ দেখা যায়, তেমনি বেলার বারান্দা দিয়েও আদ্রের ছাদ দৃশ্যমান। রিলিংয়ের উপর স্থির হয়ে বসে আছে আদ্র। হাত কাটা গেঞ্জি পরায় শরীরের ক্ষতগুলো সুস্পষ্ট, বিশেষ করে হাতের ক্ষতটি। রিলিংয়ের ওপাশে পা দুটো ঝুলিয়ে রেখেছে সে। বেলা আটকে উঠল। লোকটি কি সাহস, ওখানে বসে থাকতে ভয় করছে না? কি নিশ্চিন্তে সিগারেট ফুঁকছে। বেলা না চাইতে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ওখানে বসে আছেন কেন? পড়ে যাবেন তো, নামুন। আদ্র অল্প চমকালেও তার নজরে এলো না। গাড় বেঁকিয়ে বেলার দিকে তাকালো। বেলাকে দেখে ভ্রু কুঞ্চিত করে বলল, এখনো ঘুমাননি কেন? বারান্দায় কি? বেলা জবাব দেয় না, উল্টো আবারও চেঁচিয়ে বলে, নামছেন না কেন? এমনিতেই আপনি অসুস্থ, এখান থেকে পড়লে কি হবে জানেন? কথাটা বলে একটু নড়ে চড়ে দাঁড়ায় বেলা। খুব জোরে কথাটা বলে ফেলেছে সে।
বিহান বিরক্তি হয়ে ওদিক ফিরে শুয়ে বলছে, এইভাবে চিল্লাছো কেন বুবু? ঘুমাচ্ছি তো। বেলা দমে গেল। ছাদের দিকে আর চোখে তাকাতে দেখলো আদ্র হাসতে হাসতে রেলিং থেকে নেমে দাঁড়িয়েছে। নতবেলার দিকে চক্ষুদয়ার বেহায় চাহানি স্থির করে প্রশ্ন করলো, আপনাকে কখন বেশি সুন্দর লাগে তা জানেন? বেলা জানতে ইচ্ছে করলো খুব। লজ্জায় জড়তায় মুখ ফুটে জিজ্ঞেস করতে পারলো না, চুপ রইল। আদ্রর দিকে তাকালো না। আদ্র বেলার দিকে চেয়ে রইল, ঘুরে লেগেছে যেন। আবিষ্ট কণ্ঠে বলল, আপনার কান্না দেখার জন্য হলেও আপনাকে আমার লাগবে বেলা। আদ্রর গোড়গোড়া দৃষ্টি তখনও স্থির, ঠোঁটের কোণে বাঁকানো হাসির অস্তিত্ব খুব প্রখরভাবেই আছে। বেলা এলোমেলোভাবে এদিক ওদিক তাকাচ্ছে, ঘন ঘন পলক ফেলছে। আদ্রর চাহনির পরিবর্তন ঘটছে না, সে অনট, ক্ষান্তহীন, প্রগাঢ়তায় ভরা সেই চাহনির বিপরীতে প্রচণ্ড লজ্জায় আড়ষ্ট। বেলা ডোক গিলে আমতামতা করে বলল, অনেক রাত হয়ে গেছে, আপনার ঘুমানো প্রয়োজন। আদ্র শুনল না বোধহয়, চারপাশটায় একটু তাকালো মাত্র। আরো একবার আপাতমস্তক দেখে নিল বেলাকে, আদেশ সমেত বলল, ছাদে আসুন। রাত্রি গভীর থেকে গভীর হচ্ছে। কয়েক ঘন্টা পরই ভোরের আলো ফুটতে শুরু করবে। বেলার মাথায় ঘুমটা নেই, দিতে ভুলে গেছে সে। বিহান ঘুমের মাঝে নড়চড় করছে বারবার। বেলা সচকিত হলো, মানা করে বলল, আপনি অসুস্থ, সকালও হবে কিছুক্ষণ পর, চলে যান, আমি আসবো না। বলে রুমে যাওয়ার জন্য পা বাড়াতে উদ্যোগী হলো সে। আদ্র রেলিং এর দু হাত রেখে আরাম করে দাঁড়ালো। নবস্থলে গভীর দৃষ্টি মেলে আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি তবুও অপেক্ষা করব বেলা, কারণ আপনি আসবেন। বেলার পা থমকালো না। বারান্দা পেরিয়ে রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল হালকা শব্দে। দরজার কাঠের ঘা ঘেঁষে দাঁড়িয়ে রইল প্রায় অনেকক্ষণ। মুখ থেকে আগত উৎস নিঃশ্বাসগুলো অবিনষ্ট হলো, চোখ বুজে এলো। হঠাৎ কি মনে করে জানালার পর্দাগুলো অল্প সরালো সে। আদ্র এখনো ছাদে দাঁড়িয়ে আছে, একভাবে আকাশ পানে কি যেন দেখছে। লোকটা কি সত্যি এভাবে দাঁড়িয়ে থাকবে? বাহিরে শীত কম নয়, শিরশির করে কাঁপছে তোলার মতো। তারপর আদ্র অসুস্থ। বেলা আর রুমে থাকতে পারলো না, গুটিসুটি পায়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সর্বশেষ ছাদে এসেই দেখতে পেল আদ্রকে। তার আসার আভাস পেয়ে লোকটা তার দিকে তাকিয়েছে, ঠুটে এসে হানা দিয়েছে স্নিগ্ধ হাসি। কি সুন্দরী না লাগছে মানুষটাকে। বেলা আরেকটু এগিয়ে আসতেই আদ্র হাসি আরো দৃঢ় হলো। স্থির জোড়া বেলার মুখশ্রীতে জুড়ে ঘুরতে লাগলো। সে বলল, আমি জানতাম আপনি আসবেন। আদ্রর পেশিবহুল ফোলা ফোলা হাতে বাহু অনাবৃত, গলা বড় হওয়ায় বুকের ব্যান্ডেজটা ক্ষীণ অস্থির টের পাওয়া যাচ্ছে। কপালে ব্যান্ডেজ খুলে ফেলেছে সে। চোখের ঠিক উপরে ব্রুয়ের কাছ ঘেঁষে লম্বা লম্বা দুটো দাগ দেখা যাচ্ছে। এমন অসুস্থ হওয়া সত্ত্বেও লোকটা কেমন দিব্যি হাসছে। বেলা দৃষ্টি লুকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এসেছি, এবার চলে যান। আপনাকে জড়িয়ে ধরা এখনো বাকি আমার। তৎক্ষণাৎ এক কদম পেছালো বেলা, গলা কাঁপিয়ে লহু চিৎকার করলো। আদ্র হেসে ফেললো। মেয়েটাকে ভয় পেলেও দারুণ লাগে। দৃঢ় গলায় বলল, এখানে আসুন বেলা, দূরে দূরে দাঁড়াচ্ছেন কেন? বেলা এবার একটু রাগ নিয়ে বলল, অ্যাক্সিডেন্ট করে আপনার মাথা গেছে একদম। বিনিময়ে আদ্র আবারও হাসলো। গুরু গম্ভীর নেত্রজোড়াও চঞ্চল হলো। হিমেল হাওয়া হঠাৎ থেমে গেল, নিস্তব্ধ হলো পরিবেশ। তারা দুজন। আদ্র ঠোঁটের হাসি ধূলিসাৎ করে আদালো কণ্ঠে সূক্ষ্ম নিয়ে বলল, আপনাকে আমার কাঁদাতে ইচ্ছে করছে বেলা, আপনার কান্নারত মুখটা দেখতে ইচ্ছে করছে। বেলা চমকিত হয়, হকচকিয়ে তাকায়, চোখ ঝাপসা হয়ে আসে তার। এত ভয়ঙ্কর কারো ইচ্ছে হয়? ক্লাসে সব দামি দামি জিনিস, দরজা জানালা সব বন্ধ করা, মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, সারা বাড়ির আলোয় আলোকিত। বড় রুমটা আদ্র টেবিলের উপর পা বুলিয়ে বসে আছে। ভাই, বিপক্ষের ছেলেগুলো এবার বেশি করেছে। আমাদের পোস্টারগুলো ছিঁড়ে নিজেদেরগুলো লাগাচ্ছে। কিছু হলেই মারামারিতে এসে যাচ্ছে। আপনি শুধু আদেশ দেন, আমরা। তন্ময়কে থামিয়ে দিল আদ্র। হাতের টিউববারটা নাড়াতে নাড়াতে শান্ত স্বরে বলল, তন্ময় অসহায় কণ্ঠে বলল, ভাই, আমরা কিছু বলছি না দেখে ওদের সাহস বেড়ে গেছে, আপনার ওপর হামলা করলো। কালকে আবার আমাদের দুজন ছেলের হাত ভেঙে দিয়েছে।
একজনের কপাল ফাটিয়ে দিয়েছে। আপনি কি এখনো কিছু বলবেন? আমাকে আগে জানানো হয়নি কেন? আপনাকে কল করছিলাম ভাই, আপনি ধরেন নাই। আদ্র তবুও রোষপূর্ণ চোখে তাকিয়ে রইল তন্ময়ের দিকে। রাগ আর প্রকাশ করলো না, শক্ত কণ্ঠে বলল, আজ রাতেই যা করার করবি। দু একজন ছুরি নিলেও প্রয়োজন ছাড়া ব্যবহার করবি না। সবাই হকি স্টিক নিবি, যেভাবে পারিস এক একটার হাত পা ভেঙে দিবি। আর সাবধান, কেউ যেন তোদের চেহারা না দেখে। টেবিল থেকে নেমে দাঁড়ালো আদ্র। আকিব এগিয়ে আসলো দ্রুত, বিনিময়ের সঙ্গে জিজ্ঞেস করলো, এখন কোথায় যাবেন ভাই? বাসায় যাব, আসো। আদ্র গাড়ির দিকে যেতে লাগলো। সাকিবও পেছন পেছন আসলো। জ্যামে আটকা পড়ে আছে আদ্র গাড়িটা। এসি চলছে, তবুও গরমে কপাল ঘাম বেয়ে ঝরছে তার। ফর্সা মুখটা লাল হয়ে আছে, চুলগুলো অগোছালো। বিরক্তি মনে জানলা গলিয়ে বাইরের দৃশ্যে তাকালো সে। ফুটপাতে অল্প বয়সী একটা মেয়ে চুরি নিয়ে বসে আছে। কাঠের চুরি, লাল, নীল, কালো, হলুদ, সবুজ আর কত রঙের। লাল রঙের চুরিগুলো চোখ আটকে গেল আদ্রর। বেলার কথা মনে পড়লো। পাশে বসা আকিবকে ডাকলো। আকিব শোনো। আকিব সঙ্গে সঙ্গে জবাব দিল, জি ভাই বলেন। ওখানে চুরি দেখছো না? লাল রঙের সব চুরি নিয়ে আসো, টাকা নিয়ে যাও। আকিব মাথা দোলালো। দ্রুত রাস্তার গাড়ি রিক্সা পেরিয়ে ফুটপাতে বসা মিঠি থেকে চুরি কিনতে লাগলো। আদ্র সেদিকে তাকিয়ে জোরালো নিঃশ্বাস ফেললো। সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। বেলার মুখশ্রী বেশি উঠছে। রাতে না ঘুমানোই তন্দ্রা এসে ঝেঁকে বসছে দৃঢ়তার সঙ্গে। আর আদ্র ঘুমিয়ে যেতে লাগলো। তার আগ অব্দি অস্পষ্টভাবে বিড়বিড় অভিযোগ করে বলল, আপনি আমার সঙ্গে এইভাবে মিশে যাচ্ছেন কেন বেলা? পাগল করে দিচ্ছেন আমায়। 18ই মাঘ 1428 বঙ্গাব্দ। ঘড়িকাটা বিকাল 5টা বাজছে। প্রভা বেগম পায়ের রান্না করছেন আজ। বেলাকে বারবার তাকাতে দিচ্ছেন এক বাটি পায়ের জন্য রেখাকে দিয়ে আসে। বেলা বিরক্তি করলে শক্ত গলায় কৃত্রিম রাগ নিয়ে বললেন, ওরা কিছু বানালে আমাদেরকে দেয়নি, এমন কখনো দেখেছিস? আমাদেরও তো দায়িত্বে পড়ে কিছু বানালে ওদেরকে দেওয়ার, তাই না? যা না মা, এমন অবাধ্য হচ্ছিস কেন? অনিচ্ছা থাকা সত্ত্বেও আদ্রদের বাড়ি উপস্থিত হলো বেলা। রেখা ক্লান্ত হয়ে সোফায় বসেছিলেন। টিভিতে সময় চ্যানেল চলছে। দলনেতা হয়ে স্টেজে স্পিক দিচ্ছে আদ্র। পরনে মুজিব কোড। সময় মতো রুকুসকে একের পর এক হাড় কাঁপানো বাক্য বলে যাচ্ছে সে। কণ্ঠে সে কি তেজ, কাঠিন্য, দাম্ভিকতা। সবাই হই হই করে তালি দিচ্ছে। রেখা বেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠিক হয়ে বসলেন। মুচকি এসে বললেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন বেলা? এদিকে আসো, আমার পাশে বসো। টিভি থেকে দৃষ্টি সরিয়ে বেলা সোফায় বসলো। পাশে বাটি রেখাকে দিয়ে বলল, এটা আপনাদের জন্য মা পাঠিয়েছে। এমনিতে হলে রেখা এতক্ষণে উৎফুল্লতায় ভরে উঠতেন, অথচ আজকে মুখটা মলিন। একটু করে হেসে বললেন, তোমার মা ভালোই করেছে, পায়েস পাঠিয়ে খেতে ইচ্ছে করছিল। বলে পাশে বাটিটা টেবিলে রেখে দিলেন। বেলা জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন আন্টি? না মানে আপনাকে কেমন অসুস্থ লাগছে? হ্যাঁ, প্রেশার বেড়েছে একটু। হতাশার নিঃশ্বাস ফেলে বললেন তিনি। এরপর পিঠে বেলা কি বলবে খুঁজে পেল না। ভেতরে ভেতরে চলে যাওয়ার জন্য মন অস্থির করতেই হঠাৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো আরো। বেলাকে দেখে মিষ্টি আসলো, বলল, কেমন আছো আপু? আমি এখন তোমার বাসায় যাচ্ছিলাম তোমাকে ডাকতে। বেলা অবাক নয়নে তাকালো, জিজ্ঞেস করলো, আমাকে ডাকতে কোনো প্রয়োজন ছিল আরু? হ্যাঁ তা তো ছিলেই, চলো আমার সঙ্গে উপরে যাবে, আসো। বেলা এক পলক রেখার দিকে তাকালো। উনি ইতিমধ্যে পায়েস খাচ্ছেন, এদিকে খেয়াল নেই অত। আরোর সাথে উপরে চলে গেল সে। আরও তাকে আজ রুমে নিয়ে এসেছে। সাধারণত অল্প গোছালো রুম, অস্বাভাবিকভাবে ছেড়ে রুম যেন হয়। আয়াজ আগে থেকে বিছানায় বসেছিল। বেলা আসতে উঠে দাঁড়ালো সে। বিস্তর হেসে বলল, এসেছো, বসো। তোমার মূল্যবান জিনিসটা আগে দিয়ে দেই, হয়তো ভাই আমাকে আস্ত রাখবে না। বলতে বলতে সে আলমারি থেকে একটা প্যাকেট বের করে ধরিয়ে দিল বেলাকে। বেলা সেটা নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আজ মিটিমিটি এসে বলল, খুলে দেখো কি আছে। বেলার অসতি হচ্ছে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে প্যাকেটটার দিকে তাকালো সে। খুলে অনেকগুলো লাল চুড়ি দেখে বিস্ময় যেন সীমা ছাড়িয়ে গেল। আয়াজের দিকে তাকিয়ে বলল, এতগুলো চুড়ি কে দিয়েছে? উত্তর আয়াজ আগে নেই বলল, ভিতরে একটা কাগজও আছে, বের করে পড়ো, তোমার উত্তর ওখানে আছে। বেলা কাপা হাতের চুড়িগুলো ক্ষীণ সরালো। হলুদ রঙের কাগজ বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। বেলা কাগজটা বের করলো। কালো কালি দিয়ে খুব সুন্দর হাতের লেখা বেশি উঠেছে সেখানে। আপনার হাতের মাপ আমার জানা নেই বেলা,
তাই সবগুলোই নিলাম। একদিন এগুলো পড়ে আমাকে চমকে দেওয়ার অপেক্ষায় রইলাম। নতুন টিউশন পেয়েছে বেলা, বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, মেন রোডের কাছাকাছি। বাসের শেষে রাস্তার ওপারে করিম চাচাকে দেখতে পেয়ে এগিয়ে গেল সে, রিকশায় উঠে বসলো। নতুন স্টুডেন্টদের বাসার ঠিকানা বলতেই করিম চাচা ভ্রু কুঞ্চিত করে বিরক্ত কণ্ঠে বললেন, এত টিউশনি কইরা কোনো লাভ আছে মা? এক পড়াশোনা কইরেই তো ক্লান্ত হইয়া পড়েন। আদ্র স্যার তো এই জন্যই আমাকে রাখছে। প্রত্যুত্তরে হালকা হাসলো বেলা। আজ সত্যি বড্ড ক্লান্ত হয়ে পড়ছে সে। বাসা থেকে দেরিতে বের হওয়ায় ক্লাস টেস্ট খুব দ্রুত হাত চালিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন শেষ করতে হয়েছে। হাতটা টনটন করছে, ক্ষীণ যন্ত্রণা হওয়ায় সহ্য করা যাচ্ছে। রিক্সা চালক আবার বললেন, আপনার কাছে পানি আছে মা? আজ না গরম পড়েছে, গলা শুকিয়ে গেছে একেবারে। মানিব্যাগ থেকে ছোট্ট পানির বোতলটা বের করলো বেলা, করিম চাচার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি আপনার মেয়ের মতো চাচা, আমাকে তুমি করে ডাকবেন। আর এই যে পানির বোতল। করিম চাচা যেন খুশি হলেন খুব। স্নিগ্ধ হাসি ভিড় জমালো ঠোঁটের কোণে, ঠোঁটজোড়া জল জল করে উঠল। মাথা দুলিয়ে পানির বোতলটা নিলেন তিনি। এক হাতে রিক্সার হ্যান্ডেল ধরে অন্য হাত দিয়ে একটু করে পানি পান করলেন। ওনার পা দুটো তখনও অবিশ্রান্ত রিক্সার প্যান্ডেল ঘোরাচ্ছে। পানি পান করা শেষ, তিনি বোতলটা আবার ফেলে দিয়ে রিক্সা চালাতে মনোযোগী হলেন। বেলা 4-5টা একবার চোখ বোলালো। মেন রোডের প্রায় অধিকাংশ জায়গা জুড়ে আদ্রদের দলে পোস্টার টানানো, তবে আদ্রের ছবি দেখা যাচ্ছে না। বড় বড় অক্ষরে নাম উল্লেখ করা আছে মাত্র। রিক্সা ঘুরিয়ে একটু ফাঁকা রাস্তায় ঢুকতেই হঠাৎ কালো রঙের একটা গাড়ি এসে থামলো রিক্সার একদম সামনে। আকস্মিক হওয়ায় নিয়ন্ত্রণহীনভাবে রিক্সা থামলো করিম চাচা। রিক্সা দুলে উঠলো, ভয়ে হোটের হাতল শক্ত করে ধরলো বেলা। চোখ খিচে বুঝে নিল রিক্সা চালক করিম চাচা মনে হয় আবশ্য বাসা। গালি দিতে উদ্যোগী হলেও পরক্ষণেই ফোনে রিংটোন শব্দে থেমে গেলেন। পুনরায় গানের কিছু লাইন বেজে উঠেছে, শাবানার গান। অত্যন্ত বিরক্তের সঙ্গে পকেট থেকে ফোন বের করে তা কানে রাখলেন তিনি। উপাস থেকে কিছু বলতেই থতমত গলায় বললেন, আচ্ছা দিতেছি। তারপর গাড়ি ঘুরিয়ে বেলা পানি তাকালেন। নিজের কিপ্যাড ফোনটা এগিয়ে দিয়ে বললেন, আদ্র স্যার কথা কইব তোমার লগে, লাও। ঘন পাপড়ির মিশ্রণের তৈরি নেত্রপল্লব পিট পিট করে তাকালো, অবাক হয়ে ফোনটা নিল, কানে রাখলো। তাকে কিছু বলতে না দিয়ে আদ্র বাড়ি গলায় বলল, রিক্সা থেকে নেমে আসুন বেলা। বলে 2 সেকেন্ড থামলো। পরক্ষণেই